দেখ 9 অবধি হয়েছিল না এখানে, 9 অবধি হয়েছিল তো, তাহলে 10 থেকে করব। তো খাতা খোল, 10 থেকে করব, খাতা খোল। তোর তো 9, তুই তো আসিস নি ক্লাসে, তাহলে তুই ওই যে জায়গা ছিলি না, 9 অবধি করেছিস তাই তো, ওকে। তাহলে ওখানে তো জায়গা রাখতে পারিস, ওখানে তো কন্টিনিউ করতে পারিস, পরে লিখে ওখানে জায়গা রেখে দিয়েছিলি, তাহলে তো ওখানে করতে পারবি। যারা জায়গা রেখিস নি, দাগ নাম্বার দিয়ে রাখ। হুম, শোন, 10 নাম্বার এখানে লিখলি, 10 নাম্বার, ঠিক আছে, এখানে লিখলাম 10 নাম্বার, ঠিক আছে। সব এক একটা করে করবো, দেখে নিস। শিখিয়েছি যারা, তো বলতেই পারি, বল কি ছিল 10 নাম্বারটা। 10 নাম্বারটা এখানে বলছে, দেখ, বলছে সোল্ড গুডস 25,000 ইন ক্যাশ। তো ইজি দিয়েছে, কি দিয়েছে, সোজাই দিয়েছে। সোল্ড গুডস, গুডস বেচেছি, ঠিক আছে, গুডস বেচেছি কত টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে, ইন ক্যাশ, ক্যাশে বেচেছি। তাহলে কি হবে, আমি যদি গুডস বেচি, গুডস বেচাকে অ্যাকাউন্টস কি বলে, সেল বলে। সেল তো আমাদের রেভিনিউ বা ইনকাম, আর ইনকাম বাড়ছে মানে ক্রেডিট, সেল হয়ে গেল ক্রেডিট, ঠিক আছে। আর গুডস বেচে টাকা আসছে, টাকা মানে ক্যাশ, ক্যাশ আসছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। জার্নাল কি হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। চল, 10-এর অঙ্কটা এমন খুব ভালো অঙ্ক, পুরো গোটা অঙ্ক না, তুই রিভিশন করার জন্য খুব ভালো অঙ্ক। 30টা না কটা পয়েন্ট আছে, পুরো এক ঝলক রিভিশন হয়ে যাবে, এক ঝলক রিভিশন হয়ে যাবে। ক্যাশ টু সেলস অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, 25,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, 25,000 টাকা। হয়ে গেল 10। এবার চলে আয় 11তে, এবার চলে আয় 11তে। যেই পয়েন্ট বুঝতে অসুবিধা বলবি, আমি একটু ডিটেলসে নিয়ে আলোচনা করে নেব। ঠিক আছে তো, এবার চলে 11টা কি বলেছে দেখ, বলছে এটা তো সোজা, সোল্ড গুডস 50,000 টাকা এগেনস্ট চেক। আগেরটা ক্যাশের মাধ্যমে গুডস বেচা হয়েছিল, এবার চেকের মাধ্যমে গুডস বেচা হয়েছে, কিছুই হবে না, সিম্পল জার্নাল। তাহলে এটা কি হবে বল, এটা কি হবে 11 নম্বর পয়েন্টটা, 11টা কি হবে বল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, একদম ঠিক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কোনো ডাউট নেই এখানে। কারণ ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি, আমি বলে দেবো কোনটা কেন হলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে। কত টাকা ছিল বল টাকাটা, স্যার টাকাটা হচ্ছে 50,000 টাকা। বুঝতে পারলি কেন ব্যাংক বসলো, চেক লেখা থাকলে ব্যাংক ইউজ করা হয়, ঠিক আছে তো। 50,000, 50,000 হয়ে গেল 11। চলে আসবো 12তে, 12তে চলে আসবো। এটা বুঝতে পারছিস তো তারপর থেকে নাকি, ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি, কিন্তু সবাই করলে তুই নিজে নিজে করে নিবি না, ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি, কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে তো। দেখছিস তো জার্নাল গুলো, এই জার্নাল যদি ভালো করে না পারিস, জার্নাল যদি ভালো করে না, এরপরে চ্যাপ্টার করবো জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ওখানে জার্নাল আছে। এই জার্নাল ভালো করে না পড়লে ওই চ্যাপ্টারে জার্নাল পারবি না, ওটা কঠিন কঠিন জার্নাল হবে একটু। তারপরে করবো কি বলতো, বিল অফ এক্সচেঞ্জ, ওটাও জার্নাল, ওটাও জার্নাল। তাহলে জার্নাল না পারলে বিল অফ এক্সচেঞ্জ করতে পারবি না। তারপর রেক্টিফিকেশন, ওটাও জার্নাল, বুঝলেন। এরপরে পরপর সব জার্নালই চ্যাপ্টার, সব জার্নালের চ্যাপ্টার। তো জার্নাল যদি ক্লিয়ার না থাকে অনেক চ্যাপ্টার পারবি না। জার্নাল তোকে ক্লিয়ার করতে হবে, কোনো মানে রাট্টা মারলে চলে, মুখস্থ মুখস্থ করা যাবে না। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবি, আমি বুঝিয়ে দেবো কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট, লজিক, তোকে লজিক নিয়ে চলতে হবে, লজিক ছাড়া কিন্তু চলবে না এখানে, ঠিক আছে তো, লজিক নিয়ে চলতে হবে। তো সুতরাং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নিবি। কারণ আজকে দেখি একাটা করার পর যদি সময় পাই, কিছু কঠিন কয়েকটা পয়েন্ট তুলেছি, যদি তোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে জার্নাল করতেই পারবি না। কঠিন পয়েন্ট তুলি, কঠিন পয়েন্ট তোলা আছে, ঠিক আছে তো। আচ্ছা দেখ, এবার বল, এটা বল 12টা কি বলছে, সোল্ড গুডস টু বিক্রম, বিক্রমকে গুডস বিক্রি করেছি কিন্তু ক্যাশে, ধারে না কিন্তু ক্যাশে বেচেছি, ঠিক আছে। তাহলে জার্নালটা বুঝতে পারলি কি হবে, এটা নর্মাল বল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, লে ক্যাশ টু সেলস 10,000, 10,000, 12 তাহলে ক্যাশ টু সেলস 10,000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত টাকা বললাম বলতো, 10,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 10,000 টাকা, হয়ে গেল এটা, এই এন্ট্রিটা হয়ে গেল, 12 নম্বর হয়ে গেল। কঠিন নেই এন্ট্রি, যেই এন্ট্রি আমার মনে হবে কঠিন, মানে আমার যেটা মনে হবে কঠিন এন্ট্রি, সেটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। এইগুলো তো ইজি ইজি এন্ট্রি, প্রতিদিন তো এন্ট্রি করাচ্ছি,
তো যদি মনে হয় কোনো এন্ট্রি কঠিন লাগছে আমাকে বলবি, বা আমার যদি মনে হয় না এন্ট্রিটা একটু বলার দরকার আছে আমি ডিটেলসে বলবো। যেমন দেখ এই অঙ্কটা 13টা, এটাও তো সোজা। আমি গুডস বেচেছি কাকে? আশুতোষকে বেচেছি। তাহলে বল জার্নালটা কি হবে? আশুতোষকে গুডস হয়েছে, জার্নাল কি হবে বল? বল ফটাফট বল। বল আশুতোষকে গুড হয়ে জার্নাল কি হবে? ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, একদম ঠিক। আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক। আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত? 20,000 টাকা, লেখ 20,000 টাকা, লেখ আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট। এই অঙ্কটা দেখি, এই অঙ্করে না সমস্ত এন্ট্রি করা আছে, বুঝতে পারলি তো? তো যদি কেউ যদি ভুলেও যাস না জার্নাল কখনো, তুই মানে রিভিশন করবি, তুই এই অঙ্কটাই দেখে নিস। এই অঙ্কর মধ্যে সব পয়েন্ট তোলা আছে, মানে তুই আলাদা আলাদা করে একটা দুটো করে অঙ্ক দেখবি, তার চেয়ে তুই এই অঙ্কটাই চলে নিস। এই অঙ্কটা করলে তো সব অঙ্ক কভার হয়ে দেখ, সব কটা এন্ট্রির মধ্যে দেখিস তো, সেই শুরু থেকে ক্যাপিটাল থেকে শুরু করে ব্যাংকের টাকা জমা থেকে শুরু করে ব্যাংকের থেকে টাকা তোলা, ড্রয়িংস, পার্সোনাল থেকে শুরু করে পারচেজ, সেল, পারচেজ রিটার্ন, সেল রিটার্ন, সমস্ত আইটেমের মধ্যে পেয়ে যাবি। মানে একটা অঙ্কর মধ্যে সব কভার হয়ে গেছে। এই জন্য এই অঙ্কটা তুলেছি, এই জন্য এই অঙ্কটা তুলেছি। ঠিক আছে তো? লিখ আশুতোষ, লিখবো কি? আশুতোষ, কি লিখবো বল? আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। টাকাটা বলিস তো দেখে দেখে, টাকাটা কত ছিল? আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 20,000, 20,000 টাকা ছিল। কত? 20,000 টাকা। লিখ আশুতোষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 20,000। 20,000, 20,000 হয়ে গেল, 13 হয়ে গেল। 14 নম্বর চলে, 14 নম্বর, 14 নম্বর কি বলে দেখ? 14 নম্বর, 14 নম্বর বলেছে দেখ। হ্যাঁ, এইবার আমার একটু বোঝাতে হবে। 13 অব্দি ঠিক আছে, নর্মাল ছিল, লাগে 14টা তুই জানি রিটার্ন দেখ, ভালো করে পড়বি। 14টা বলছে আশুতোষ রিটার্ন গুডস 5,000 টাকা। এবার দেখ রিটার্নটা করেছে কে? রিটার্নটা করেছে কে? আশুতোষ রিটার্ন করেছে। আচ্ছা, আমি ধর একটা দোকান খুলেছি, আমার দোকানে কে রিটার্ন করেছে? একটু কনসেপ্ট বোঝাচ্ছে, আর কিছু না, কনসেপ্ট বোঝাচ্ছে, ভালো করে বুঝে নে। বলেছে স্যার আশুতোষ রিটার্ন করেছে। তা আজকে ধর আমি একটা দোকান খুলেছি, আমার দোকানে কে রিটার্ন করবে? আমার দোকানে কে রিটার্ন করবে? কমন সেন্স কি বলে? আজকে আমি একটা দোকান খুলেছি, আমার দোকানে কে রিটার্ন করবে? হ্যাঁ, মানে আমার দোকানে কে রিটার্ন করবে? আমি যাকে মাল বেচেছি, হ্যাঁ কি না? আজকে আমি একটা চালের দোকান খুলেছি, আমার দোকানে কে চাল ফেরত দিয়ে যাবে? যাকে স্যার আপনি চাল বেচেছেন। তাই যাকে চাল বেচে তাকে কি বলা হয়? সেল, তাকে সেল। তার মানে আমি তো তোকে চাল বেচেছি, তাহলে তুই চালগুলো রিটার্ন করলি। কেন রিটার্ন করলি? নিশ্চয়ই চাল খারাপ ছিল, তাহলে এটাকে কি রিটার্ন বলবো? এটাকে পারচেস রিটার্ন বলবো না সেল রিটার্ন বলবো? বুঝে বল, বুঝে বল। সেল রিটার্ন। কেন স্যার সেল রিটার্ন? কারণ আমি তো তোকে সেল করেছি, তো ফেরত দিই, সেল রিটার্ন। জিনিসটা বুঝতে পারি? কারণ অনেকে ডাইরেক্ট বুঝতে চাই যে স্যার আপনি এটা কি করে বুঝছেন সেল রিটার্ন না পারচেস? কি করে বুঝলাম দেখতে পারলি? আশুতোষ রিটার্ন করেছে। কে রিটার্ন করে? আজকে তোর দোকানে কে রিটার্ন করবে? স্যার যাকে মাল বেচেছি, বেচেছি মানে ইংলিশে সেল, তাহলে সেল রিটার্ন হয়ে গেল। এবার বল সেল রিটার্ন, এবার প্রশ্ন হয় স্যার সেল রিটার্ন আমাদের ওই ক্লিয়ারের মধ্যে কোনটার মধ্যে পড়ে? CLEAR, ক্লিয়ার, ওর মধ্যে কোনটার মধ্যে পড়ে? সেলস রিটার্ন মানে আমি যে তোকে বিক্রি করেছি সেই বিক্রিটা ফেরত হলো। সেলটা কিসের মধ্যে পড়ে? রেভিনিউ। রেভিনিউ এখানে কি হয়? ধর আজকে ধর আমি তোকে বোঝাই। আজকে ধর তোকে আমি 1,00,000 টাকার, আজকে ধর তোকে আমি 1,00,000 টাকার মাল বেচেছি, ঠিক আছে স্যার? কিছু মাল খারাপ বেরোলো, তুই আমাকে মালগুলো ফেরত দিলি। কত টাকার মাল ফেরত দিলি? সাপোজ তুই আমাকে 10,000 টাকার মাল ফেরত দিলি। তাহলে আমি তোকে এখন কি বলবো? এখন সেল কত বলবো? এখন কি আমি কি বলবো? আমি তোকে 1,00,000 টাকার মাল বিক্রি করেছি নাকি 90,000 টাকার মাল বিক্রি? কমন সেন্স কি বলে? যে আমি তোকে 1,00,000 টাকার মাল বেচেছিলাম, কিছু মাল খারাপ বেরোলো, তুই 10,000 টাকার মাল আমাকে ফেরত দিলি। তাহলে আমি এখন কি বলবো? সেল কত বলবো? সেল 1,00,000 টাকা বলা ভালো নাকি 90,000 টাকা বলা ভালো? 90,000 টাকা। তাহলে কি বুঝলি স্যার? সেল তো কমে গেল, সেল তো কমে গেল। রোজ এত দেরি করে আসলে হবে না তো। 8টায় পড়া, 8টা দিয়ে ক্লাস আরম্ভ হয়ে গেছে, 8টায় ক্লাস আরম্ভ হয়ে গেছে। 1,00,000 টাকা ছিল, 1,00,000 টাকা ছিল, তাই তো? 1,00,000 টাকা ছিল, তুই 10,000 টাকার মাল ফেরত দিয়ে দিয়েছিস। তাহলে আমি সেল কত বলবো? 90,000 টাকা। তাহলে এখানে দেখে কি বুঝবো না সেল বাড়লো না কমলো? সেল কমলো। সেল তো ইনকাম বা রেভিনিউ, রেভিনিউ কমলো। আমি প্রথম দিন লিখেছিলাম রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, আর রেভিনিউকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে কি বলতে পারি এখানে, এখানে ডেবিট হবে। কে ডেবিট? কত টাকা ডেবিট হবে স্যার? 10,000 টাকা ডেবিট হবে, হ্যাঁ কি না? 10,000 টাকা ডেবিট হবে। এই 10,000 টাকার নাম কি ছিল স্যার? সেলস রিটার্ন। বল এটা বুঝতে পারলি কি বুঝতে পারলি?
বুঝেছিস কি বললাম? সিম্পল, একদম সিম্পল ওয়ার্ডে, আমি একদম অত কোনো কমপ্লিকেটে যাবোই না। আমি তোকে 1,00,000 টাকার মাল বেচেছিলাম, তুই বাড়িতে মালগুলো নিয়ে গেলি, চাল নিয়ে গেলি, বস্তায় চাল নিয়ে গেলি, দেখলি চালে পোকা ধরেছে, তো তুই কি করলি? চালটা আমাকে ফেরত দিয়ে দিবি। তুই তো আমাকে চালটা ফেরত দিয়ে দিবি। পুরো চাল ফেরত দিসনি, যতটা নষ্ট সেই নষ্ট চালটা ফেরত দিয়ে দিবি। তাহলে তাহলে আমি তখন কি করবো? যে আমি আমি কি বলবো? আমার সেল তো 1,00,000 বলবো না, তুই যে 10,000 টাকার মাল তো খারাপ, খারাপটা বাদ দিয়ে দিলাম। তাহলে নেট সেল কত হলো? 90,000 টাকা, তাই তো? তাহলে এক্ষেত্রে সেল বাড়লো না কমলো? সেল তো কমলো। সেল কমলো, আর সেল তো রেভিনিউ, রেভিনিউকে কমাতে গেলে কি হতে? ডেবিট করতে হয়। তা ডেবিট করবো 10,000 টাকা, কি নাম হবে? সেলস রিটার্ন। ঠিক আছে, সেলস রিটার্ন হয়ে গেল স্যার, 10,000 টাকা ডেবিট। এইবার বল, তোকে তো আমি 1,00,000 টাকা চাল বেচেছিলাম, তুই তো 10,000 টাকা চাল ফেরত দিয়ে দিলি, তাহলে তোর কাছে আমি আর কত টাকা চেতে পারি? আমার উচিত কত টাকা চাওয়া বল? 90,000 টাকা চাওয়া উচিত, 90,000 টাকা চাওয়া উচিত। প্রথমে তোর কাছে 1,00,000 টাকা চাইছিলাম, এখন তোকে 90,000 টাকা চাই, তাহলে তোর ব্যালেন্স বাড়লো না কমলো বল? কমলো। তার মানে তোর নামটা ক্রেডিট হয়ে যাবে, তোর নাম যেটা থাকবে সেটা হয়ে যাবে ক্রেডিট। দেখ এখানে কি লিখেছে, তাহলে কি লিখেছে? আশুতোষ রিটার্ন গুডস 5,000। তার মানে কি হলো বল ব্যাপারটা স্যার? তাহলে জার্নালটা কি হলো বুঝতে পারলি? সেলস রিটার্ন হয়ে গেল ডেবিট, আর আশুতোষ হবে ক্রেডিট। বোঝা গেল কেন আশুতোষ ক্রেডিট হবে? বুঝতে পারি জার্নালটা ক্লিয়ার হয়েছে? স্কেল পেন্সিল নিয়ে আসিস, আর এই ছোট স্কেল লম্বা স্কেল ইউজ করিস, লম্বা স্কেল, ছোট স্কেল ইউজ করবি না, লম্বা স্কেল ইউজ করবি। একটা লম্বা খাতা লম্বা স্কেল ইউজ করবি না, স্কেল পেন্সিল নিয়ে আসিস না। তাহলে কি বললাম জার্নালটা বল? সেলস রিটার্ন, কি লিখলাম? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, লেখ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট টু আশুতোষ। তা স্কুল খুললে তো 7টা দিয়ে পড়াবো, তখন আসবি কি করে? তারপর যখন শীতকাল করে যখন 7টা দিয়ে পড়াবো, আসবি কি করে? হ্যাঁ, স্কুল যাবি না? শীতকালে স্কুল যাবি না নাকি? ও আচ্ছা, না বাকিটা তো যেতে পারে। শোন না, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু আশুতোষ, ঠিক আছে? এর তলায় বলছি, তার অনেকে ঘুম পায় তাই না? আমি যখন বাইরে ব্যাচ পড়াতে যেতাম, বাইরে বাইরে আগে অনেক 3, 4, 5 বছর আগে বাইরে ব্যাচ পড়াতে যেতাম, ঠিক আছে? আমার পড়ার টাইমিং করা থাকতে জানিস, মানে সব মর্নিং ব্যাচ যেগুলো পড়াতে যেতাম, সকাল 6টায় পড়াতে যেতাম। স্টুডেন্ট এসে হাজির হতো না, আমি হাজির। 6টার মধ্যে চলে যেতাম, বাইরে পড়াতে যেতাম, বাইরে 6টার মধ্যে গিয়ে আমি হাজির। স্টুডেন্ট আসেনি, আমি হাজির। আমার কোনো টাইম একদম পুরো মেনটেন, পুরো টাইম মেনটেন, ঘুম বলে কিছু নেই, টাইম একদম পুরো মেনটেন। তো শোন, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু আশুতোষ কত টাকা ছিল বল আমাকে? 10,000 টাকা। 5,000 ছিল? আচ্ছা, তাহলে হয়তো 5,000 ছিল। দেখে নিচ্ছি, আরেকবার দেখে নিচ্ছি। টাইমটা মেনটেন করবি, তোদেরই সুবিধা হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে অনেক কিছু। তাহলে এটা 5,000 টাকা ছিল, করে দিলাম। তাহলে বল এন্ট্রি ক্লিয়ার তো? আমি দেখ, আমি অত বুঝি না ভাই, আমি একদম সিম্পল ওয়ার্ড বুঝো, একদম সিম্পল ওয়ার্ড বুঝবো, ঠিক আছে? মুখস্থ বিদ্যার ওখানে কোনো জায়গা নেই, সিম্পল ভাবে বুঝবো কি হচ্ছে। চলে আয় নেক্সট, কারণ এখানে অনেক জিনিস আসবে, এরপরে কিছু টাপটা বাজবে, সমস্ত কিছু নিজের পছন্দ মতো এন্ট্রি আসবে না। 15টা কি বলেছে? এটা তো সোজা জলের মতন দিয়েছে, পেড স্যালারি 20,000 টাকা ইন ক্যাশ। তাহলে আমার দোকান থেকে ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ টাকা চলে গেলে তো ক্যাশ কি হয়? ক্রেডিট হয়, শিখেছিস? ক্যাশ ক্রেডিট হয়। এবার কেন ক্যাশ টাকা বেরিয়েছে? আমার দোকানে যে স্টাফ আছে, ওকে দিয়ে সারা মাস কাজ করেছি, ওকে পেমেন্ট করতে হবে, এটাকে কি বলে? স্যালারি। ঠিক আছে, এটা আমার কি খরচ? খরচ কি হয়? ডেবিট। তাহলে কি হবে জার্নাল বল? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 20 স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, লেখ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, লেখ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 20,000 টাকা না? 20,000, 20,000। দেখ কটা পয়েন্ট হলো? 15টা পয়েন্ট হলো, এখনো 15টা পয়েন্ট বাকি আছে, এখনো 15টা পয়েন্ট বাকি আছে। ষোলো নম্বর দেখি, 16 নম্বরটা কি বলেছে? দেখ 16 নম্বরটা কি বলেছে, দেখি তো কোশ্চেনটা পড়। 16টা কি বলেছে দেখ তো। এটা তো সোজা দিয়েছে, বল এটা বল, এন্টি বল দেখি আমাকে, 16টা কি হবে? বলছে পেড ইলেকট্রিসিটি এক্সপেন্স। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস বুঝতে পারছিস তো? এই যে তুই বাড়িতে যে ইলেকট্রিক কনজিউম করছিস, লাইট, ফ্যান, এসি এগুলো চালাচ্ছিস, তাহলে তো বিল আসবে, এটা তো ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল, তাই তো? তো ইলেকট্রিক বিল তুই পেমেন্ট করেছিস কত? 2,000 টাকা। তোর ইলেকট্রিক বিল এসছে, তুই 2,000 টাকা পেমেন্ট করিস, তাহলে তোর ঘর থেকে কত টাকা বেরিয়ে? 2,000 টাকা বেরিয়ে গেছে। তাহলে 2,000 টাকা বেরিয়ে গেছে মানে, তাহলে কি হলো বল? ক্যাশটা কি হয়ে গেল? ক্রেডিট হয়ে গেল। এইবার কেন ঘর থেকে ক্যাশ টাকা বেরোলো? যে স্যার আপনি যে সারা মাস ধরে ইলেকট্রিক ইউজ করেছেন, তাতে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করাটা কি হলো? তোর খরচা। এই খরচাটার নাম কি?
এটাকে বলে ইলেকট্রিসিটি এক্সপেন্স বা ইলেকট্রিসিটি বিল। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে কি লিখবো বল জার্নালটা? ইলেকট্রিসিটি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যদি কখনো বুঝতে অসুবিধা হয় যে ইলেকট্রিসিটি কেন ডেবিট হলো, আমি বুঝিয়ে দেবো। আমাকে জিজ্ঞাসা করবি স্যার ইলেকট্রিসিটি কেন ডেবিট হলো, বুঝতে পেরেছিস তো কারণ কেন? যে স্যার আপনি তো সারা মাস ধরে ইলেকট্রিক ইউজ করলেন, তাহলে ইউজ করাটাকে কি বলা হয়? বেনিফিট নেওয়াকে খরচ বলা হয়। তাহলে এখানে খরচটার নাম হলো ইলেকট্রিসিটি। ঠিক আছে, তাহলে কি লিখবো? ইলেকট্রিসিটি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 16 নম্বর, 16 নম্বর লেখ। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। মেবি পরের দিন 7:30 তে পড়াবো, বুঝিস তো? 10 অব্দি পড়া হবে, 7:30 থেকে 10 অব্দি পড়াবে নেক্সট ডে। মানে ওই ধর নেক্সট নিউ সাবজেক্ট স্টার্ট করবো না, বললাম না? ওই ধর 7:30 থেকে ধর আধ ঘন্টা বা 45 মিনিট বিএসটি পড়াবো, তারপর তো অ্যাকাউন্টস করাবো। তো সুতরাং চলে আসবি 7:30 এর মধ্যে। মিস করলে কিন্তু ক্লাস হয়ে যাবে ওখানে। তুই তাহলে একটু পরে আসবি, একটু পরে আসবি। তুই ধর ওই 8:05-10 ঢুকবি, ঠিক আছে? তো তো বিজনেস স্টাডিজ নেই, 8:05-10 ঢুকবি। হয়ে গেল ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। ঠিক আছে, কত হলো? 2000 টাকা। কত হলো ইলেকট্রিসিটি এক্সপেন্স? কত? 2000 টাকা। লিখে দে 2000 টাকা। হয়ে গেল তো? এটা হয়ে গেল, এটা 16 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ 17। 17 বলবি কোনো পয়েন্ট? আমি বারবার বলছি তোদের জিজ্ঞাসা করছি, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হলে একটু জিজ্ঞাসা করে নিবি, বা বাড়িতে গিয়েও দেখিস, যদি কোনো পয়েন্ট ডাউট থাকে আমাকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিক আছে, মানে আমি একটা কথাই তোদেরকে এটাই শেখানোর চেষ্টা করছি যে মুখস্থ করবি না, মুখস্থ করবি না কোনো পয়েন্ট। ঠিক আছে, কোনো পয়েন্ট মুখস্থ করবি পারছি না বলে, পারছি না বলে মুখস্থ করবি না, মুখস্থ করবি না, বুঝবি, বুঝতে আসলে জিজ্ঞাসা করবি। ঠিক আছে, কারণ কমার্স স্ট্রিম হচ্ছে এমন একটা স্ট্রিম, এটা পুরো বোঝার স্ট্রিম, এখানে রট্টা মারার জায়গা নেই। ঠিক আছে, এখানে রট্টার কোনো জায়গা নেই। শোন পরের পয়েন্টটা, 17টা কি বলেছে? শিখিয়েছিলাম তো, উইথড্র। উইথড্র মানে কি বলেছিলাম বল? উইথড্র মানে তোলা, তোলা। কি তুলেছি? ক্যাশ তুলেছি। তাহলে ভাব, ক্যাশ তুললে তুই বল দোকান থেকে ক্যাশ তুলে, তাহলে কি কমে গেল? ক্যাশ কমে গেল। আর ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করে, ক্যাশ হয়ে গেল ক্রেডিট। ঠিক আছে, ক্যাশ ক্রেডিট। কেন তুলেছিস ক্যাশ? স্যার নিজের জন্য, নিজের জন্য তুললে তাকে কি বলে? ড্রয়িংস। তাহলে ড্রয়িংস কি হবে? ডেবিট। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেন তোকে বুঝতে বলছি? এমসিকিউতে না এরকম কোশ্চেন আসবে। এমসিকিউতে পুরো ডিটেইলস দেবে না, বলবে কে ডেবিট হবে, কে ক্রেডিট হবে, এরকম কোশ্চেন দেবে। তোর বুঝতে হবে। তাহলে কি বললাম বল জার্নালটা? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লেখ, লেখ ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। এ না না না, একদম বলিস না এইসব কথা। এতদিন ধরে করার পর এই কথাটা বললি কি করে তুই? এই বিশাল বড় অন্যায় করে ফেলেছি, এই কথা বলবি না একদম। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পার্সোনাল এক্সপেন্স বলে কোনো অ্যাকাউন্ট হয় না। ঠিক আছে, হয় না। এটা তুই অনেকদিন ধরে করছিস, তুই ওই রুলস অফ ডেবিট ক্রেডিট করেছিস অনেকগুলো ক্লাস, জার্নাল করলি, তারপর এই কথাটা বলা উচিত? এটা উচিত না, এটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি কথাটা বলে। জীবনে আর বলবি না, ঠিক আছে তো? 5000 টাকা, 5000 টাকা লেখ, এখানে লেখ 5000 টাকা। হয়ে গেল। 17 হলো, এবার কত করবো? 18 নম্বর। এবার করবো 18 নম্বর। ইজি লাগছে না ব্যাপারগুলো? দেখ কেন ইজি লাগছে জানিস? তুই আগে কিন্তু অনেক করে ফেলেছি, এই জন্য জিনিসগুলো ইজি লাগছে। কিন্তু এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা এটা একটা সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ডের বই থেকে অঙ্কটা তোলা। মানে এক জায়গায় সব কটা পয়েন্ট আছে, মানে 30টা পয়েন্ট। এই 30টা পয়েন্ট যদি করে রাখতে পারিস তাহলে মোটামুটি সব কটা পয়েন্টই কভার করছে। মানে বেসিক লেভেলের যে অঙ্কগুলো হয় না, এই 30টার মধ্যেই আছে বেসিক লেভেলের। ঠিক আছে, এইটা করলে অনেক। ঠিক আছে, তোকে আগের দিন অঙ্কগুলো সামনে পাশে করতে দিলাম, দুটো অঙ্ক, দেখবি এর মধ্যেই মোটামুটি ম্যাক্সিমাম পয়েন্ট ছিল, ম্যাক্সিমাম পয়েন্ট ছিল। নেক্সট কি বলেছে দেখ, দেখ তো এইটা বল, এটা বল দেখি, বল কে বলবি? তুই বল দেখি এটা কি হবে এন্ট্রিটা? 18টা। বল, ট্রাভেলিং বিল, ভালো করে শুনবি, ট্রাভেলিং বিল 2500 টাকা পে করেছে। বল এটা কি হবে? ট্রাভেলিং বিল 2500 টাকা পে করেছে। কত নম্বর এটা? 17, সরি 15 3 18 নম্বর। হ্যাঁ বল এটা কি হবে? হ্যাঁ, কোথায় বললি? এই যে, এই যে ট্রাভেলিং বিল 2500 টাকা, কি বলি জার্নালটা কি বললি বল? ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা ঠিকই বললি।
ট্রাভেলিং বিল 2,500 টাকা ডেবিট, মানে আর ক্যাশ হবে ক্রেডিট করে দে। এটা তো সোজা এমন কিছু না। ট্রাভেলিং বিল মানে ট্রাভেলিং বুঝতে পারছিস তো, তুই বাইরে ঘুরতে যাচ্ছিস, বুঝলি তো ট্রাভেলিং বিল। এবার দেখ, ঘুরতে যাচ্ছিস মানে কি, তোকে অফিস থেকে পাঠিয়েছে, তোকে অফিসের জন্য বাইরের কাজে পাঠিয়েছে, অফিসের কাজে পাঠিয়েছে। ট্রাভেলিং করতে খরচা আছে কত, 2,500 টাকা। তাহলে কি হবে স্যার, টাকা চলে গেছে 2,500 টাকা। ট্রাভেলিং বিল কত হবে, ডেবিট, ট্রাভেলিং বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 15/3/18 লেখ। ট্রাভেলিং বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2,500 2,500। 18 হয়ে গেল, 19 নম্বর করবো। 19 নম্বর, 19 নম্বরটা পড়। বল এতক্ষণ পর যে 18টা পয়েন্ট করলাম, খুব একটা টাফ ছিল না। এই পয়েন্টটা নতুন একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা নতুন এসে এই পয়েন্টটা তোদের একটু ভাবতে সময় দিচ্ছে, একটু ভাবতে বলছে। বলছে অ্যাডভান্স করেছিস, কত টাকা অ্যাডভান্স করেছিস? বল বল, অ্যাডভান্স করেছিস কত টাকা? কাকে অ্যাডভান্স করেছিস? রাজীবকে অ্যাডভান্স করেছিস। ভাব, ভাবতে থাক। রাজীবকে তুই 5,000 টাকা দিয়েছিস। রাজীবকে 5,000 টাকা দিয়েছিস, তাহলে কি হলো, তোর দোকান মানে ঘর থেকে বা দোকান থেকে কি বেরোলো, ক্যাশ চলে গেল, ক্যাশ তো ক্রেডিট হয়ে গেল। এবার রাজীবকে দিয়েছিস 5,000 টাকা অ্যাডভান্স। কেন রাজীবকে তুই 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিস, কেন? কোনো কারণে, মানে কোনো না কোনো কারণ আছে, কিছু না কিছু কারণ আছে, যে রাজীবকে তুই 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিস। ব্যাকেটে কি লিখেছে, বলছে যে সেট ট্রাভেলিং, ট্রাভেলিং এর জন্য 5,000 টাকা অ্যাডভান্স। আজকে ধর তোর একটা দোকান আছে, বা তোর তোর একটা ফার্ম আছে, বা তোর একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে একজন স্টাফ, নাম কি, রাজীব। ভালো করে বোঝ, আজকে তোর একটা কোম্পানি আছে, যে কোম্পানির একটা স্টাফের নাম কি, রাজীব। রাজীবের কাজ কি, ও কোম্পানির বিভিন্ন কাজকর্ম করতে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, বুঝতে পারছিস, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আজকে আমার কোম্পানি কলকাতায় আছে, এবার ধর আমার আমার বেশ কিছু কাস্টমার আছে যারা দিল্লিতে আছে, কেউ নয়ডায় থাকে, কেউ ইউপি বিহার থাকে, ঠিক আছে। তাহলে এরকম জায়গায় কাকে পাঠাই আমি, রাজীবকে পাঠাই, যে রাজীব যাও তুমি পার্টির সঙ্গে ডিল করে আসো, পার্টির থেকে চেক নিয়ে আসো, পার্টির সঙ্গে কথাবার্তা বলো। তাহলে ও কি নিজের পকেট থেকে টাকা খরচা করে যাবে? কে টাকা দেবে? কোম্পানি দেবে। এই যে ট্রাভেল করবে তার জন্য কোম্পানি টাকা দেবে। তো কোম্পানি রাজীবকে কি দিয়েছে, কোম্পানি রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। এবার দেখ, কোম্পানির পক্ষেও জানা সম্ভব না কত কি খরচা হবে, ট্রেন ভাড়া কত লাগবে না জানতে পারলো, এবার হোটেল থাকবে, থাকা খাওয়ার খরচা হবে। তো কোম্পানি ওইভাবে কি হিসাব করে খরচা দেবে? একটা মোটামুটি একটা খরচা টাকা দিয়ে দেবে, মোটামুটি টাকা দিয়ে দেবে। কত টাকা দিয়ে দিচ্ছে? 5,000 টাকা দিয়েছে রাজীব। বলছে রাজীব তোমাকে 5,000 টাকা দিলাম, তুমি খরচাপাতি করবে, ঠিক আছে, এই 5,000 টাকা তুমি খরচাপাতি করবে। এখন তোর মানে প্রশ্ন হলো, স্যার 5,000 টাকা নাও হতে পারে, ধরুন 6,000 বা 7,000 টাকা লাগলো। আরে পরে রাজীব বলবে কোম্পানিতে এসে, কোম্পানিতে বলবে যে আপনি 5,000 টাকা দিয়েছেন, আমার 7,000 টাকা খরচা হয়েছে, তখন বাকি 2,000 টাকা নিয়ে নেবে। এবার ধরুন স্যার, ধরুন 5,000 টাকার মধ্যে ধরুন ধরুন 4,000 টাকা খরচা হলো, তখন 1,000 টাকা ফেরত দিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলি তো? ইনিশিয়ালি তোকে অ্যাডভান্স করলো, কোম্পানি তোকে অ্যাডভান্স করলো, পরে তুই হিসাব দিবি। তাহলে এটা কিসের এন্ট্রি হলো বল? এটা হলো স্যার, কোম্পানি রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স দিল, তো কোম্পানি থেকে 5,000 টাকা চলে গেল। তা কোম্পানি যে রাজীবকে টাকাটা দিল, এই টাকার বেনিফিট কি কোম্পানি এখনো নিয়েছে? এর বেনিফিট নিয়েছে? না স্যার, বেনিফিট নেয়নি, এখনো বেনিফিট নেয়নি। তাহলে বেনিফিট কবে নেবে? ফিউচারে নেবে। আর বেনিফিট ফিউচারে নিলে তাকে কি বলে? অ্যাসেট। অ্যাসেট তার মানে, বুঝতে পারলি না কি বললাম? চলো, তাহলে কোম্পানি এই 5,000 টাকার বেনিফিট এখনো নেয়নি, কোম্পানি এই বেনিফিটটা ফিউচারে নেবে। তাহলে তাহলে ফিউচার যদি বেনিফিট নেয় তাকে বলা হয় অ্যাসেট। তাহলে এখানে অ্যাসেট হবে 5,000 টাকা। সেই অ্যাসেটটার নাম কি? অ্যাডভান্স ট্রাভেলিং। কি বললাম? অ্যাডভান্স ট্রাভেলিং। তুই জার্নালটা বুঝতে পারলি? ভাবতে হলো জার্নালটা নিয়ে। জার্নালটা কি হলো? অ্যাডভান্স ট্রাভেলিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, লিখে দে। কিরে, বুঝতে পারলি পয়েন্টটা নাকি? এটা কি বুঝতে পেরেছিস কেন কি হলো? জার্নালটা বুঝে নি কিন্তু, জার্নালটা বুঝতে পারলি? অ্যাডভান্স, কি লিখলাম? অ্যাডভান্স ট্রাভেলিং অ্যাকাউন্ট ডেবিট, অ্যাডভান্স ট্রাভেলিং অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট।
তুই বুঝতে পেরেছিস এন্ট্রিটা? বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস এন্ট্রিটা? তুই বুঝতে পেরেছিস তো? তুই বুঝতে পেরেছিস তো এন্ট্রিটা? লজ্জাবার সঙ্গে বুঝতে পেরেছিস তুই এন্ট্রিটা? দেখে নিস কিন্তু ব্যাপারগুলো, বুঝতে আসলে পরেই সমস্যায় পড়ে যাবে। 19 হলো, এবার 20 নম্বর। 20 নম্বর কি বলেছে দেখ, 20 নম্বরটা। 20 নম্বরটা কি বলেছে দেখ, ভালো করে দেখ কি বলেছে। তাহলে রাজীব চলে গেল, ধর 9টাতেই ওকে পাঠিয়েছে কোম্পানি থেকে, রাজীবকে 9টায় পাঠিয়েছে, বলছে যাও 9টায় আমাদের পার্টি আছে, পার্টির সঙ্গে তুমি ডিল করে আসো। তো কোম্পানি থেকে ওকে 5,000 টাকা দিল, কোম্পানি থেকে টাকা চলে গেল। এইবার এখনো কিন্তু কোম্পানি বেনিফিট নেয়নি। স্যার বেনিফিট কবে নেবে? বেনিফিট নেবে পরে নেবে, ও আসো ঘুরে আসো তার বেনিফিটটা নেবে। তো তাহলে কোম্পানি ওকে অ্যাডভান্স দিল, তাহলে অ্যাডভান্স দিল, স্যার বেনিফিট নিয়ে যে, বেনিফিট নিলে খরচা, বেনিফিট নেয়নি, তাই এটা বেনিফিট কবে নেবে? ফিউচারে নেবে। ফিউচার বেনিফিট নিলে তাকে বলে অ্যাসেট। এখানে অ্যাসেটটার নাম কি? অ্যাডভান্স ট্রাভেলিং। এইবার দেখ 20 নম্বর কি বলেছে, বলছে রাজীব সাবমিটেড, ঘুরে ঘুরে চলে এসছে। রাজীব 9টা থেকে কাজকর্ম মিটিয়ে চলে এসছে, করে যখনই চলে এসছে তখন কোম্পানির মালিক বললো, আচ্ছা রাজীব তোমাকে যে আমি 9টাতে পাঠালাম, টাকা দিয়ে পাঠালাম, তুমি কত খরচা করলে বলো, আমাকে হিসাবপত্র দাও। ও তখন হিসাবপত্র দিল। তাই দেখ কি লিখেছে, রাজীব সাবমিটেড ট্রাভেলিং বিল, অর্থাৎ ও ট্রাভেল করতে কত খরচা হয়েছে তার হিসাবপত্র মালিককে দিল, যে মালিক আমার এত টাকা খরচা হয়েছে, 4,750 টাকা খরচা হয়েছে। তাহলে বুঝতে পারলি, তার মানে কোম্পানি কত টাকার বেনিফিট নিয়েছে? 5,000 টাকার বেনিফিট নিয়েছে নাকি 4,750 বেনিফিট নিয়েছে? তাহলে বেনিফিট নেওয়াকে বলা হয় খরচা। তাহলে খরচা কত লিখবো? 4,750। এখানে খরচের নামটা কি হবে? ট্রাভেলিং এক্সপেন্সেস। বুঝতে পারলি? ট্রাভেলিং এক্সপেন্স 4,750, কিন্তু কোম্পানি থেকে তোকে দিয়েছিল কত? তাহলে কত টাকা তোর কাছে পড়ে আছে পকেটে? 250 টাকা। এখন তোর উচিত কি 250 টাকাটা ফেরত দিয়ে দেওয়া। তুই যদি ফেরত দিয়ে দিস তাহলে কোম্পানিকে কি হবে? টাকাটা আসবে। টাকা আসলে কি হবে? ডেবিট। তাহলে এই হবে, কি হলো জার্নালটা? স্যার ট্রাভেলিং ডেবিট 4,750, ক্যাশ ডেবিট 250, হ্যাঁ কি না? এই দুটো বুঝতে পেরেছিস? লিখে লিখে আবার করবো, বুঝতে হবে। দেখ এন্ট্রিটা কিন্তু খুব ভালো এন্ট্রি ছিল, আমি বারবার বলছি এন্ট্রি খুব ভালো এন্ট্রি। লেখ এন্ট্রিটা, লেখ এন্ট্রিটা লেখ। কি বললাম বল, কি বললাম বল? স্যার রাজীব ঘুরে চলে এসছে, ঘুরে চলে এসে কোম্পানিতে যে মালিক আছে, মালিকের কাছে ওর যে খরচাপাতি হয়েছে তার বিলটা মালিককে জমা দিয়ে দিয়েছে। মালিক বিলটা দেখলো, কত আছে বিলে লেখা? 4,750। তখন মালিক রাজীবকে বললো, আচ্ছা তার মানে আমি তোমার থেকে ট্রাভেলিং এর বেনিফিট নিয়েছি 4,750। আর বেনিফিট নেওয়াকে কি বলা হয়? খরচ। আর খরচ কি হয়? ডেবিট। তাহলে লেখ, লেখ ট্রাভেলিং, লেখ ট্রাভেলিং, ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট। ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট কত? 4,750, তাই তো? তখন মালিক রাজীবকে বললো, মালিক রাজীব তোমাকে আমি 5,000 টাকা দিয়েছিলাম, তোমার খরচা 4,750 হয়েছে, তাহলে বাকি 250 টাকা তোমার কাছে পড়ে আছে? বলে হ্যাঁ। দাও টাকাটা ফেরত দিয়ে দাও। তাহলে যখন রাজীব টাকাটা দিল, তাহলে কোম্পানিতে টাকা আসলো, কোম্পানির টাকা আসলে কোম্পানির ক্যাশ বাড়লো, আর ক্যাশ বাড়লে কি হবে? ক্যাশ ডেবিট হয়ে গেল। তাহলে ক্যাশ ডেবিট হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। কত হলো বল? স্যার 250 টাকা। কেউ কি বলতে পারবি টু কি হবে? কেউ কি বলতে পারবি টু কি হতে পারে বলে মনে হচ্ছে? বলতে পারবি? বল, কেউ কি বলতে পারবি টু কি হতে পারে? আইডিয়া কর, ভাব ভাব ভাব, টু কি হতে পারে বল। হ্যাঁ হ্যাঁ, দেখ টু কি হতে পারে, ভাব, আইডিয়া করতে পারি টু কি হতে পারে? না, এখানে তো ক্যাপিটাল কোনো প্রশ্ন নেই। এদিক শোন, জিনিসটা বোঝ। এই যে এই 5,000 টাকাটা লিখেছিলাম না অ্যাডভান্স ট্রাভেলিং, এটা কি ছিল? জিনিসটা কি ছিল? জিনিসটা কি ছিল মনে পড়ছে? এটা কি ছিল বল? এটা অ্যাসেট ছিল না? আজকে কোম্পানি রাজীবকে 5,000 টাকা দিয়ে দিল, বলে যাও তুমি তো 9টায় ঘুরতে যাচ্ছ, মানে কোম্পানির কাজে যাচ্ছ, তোমার তো টাকা পয়সা লাগবে, তোমাকে 5,000 টাকা দিয়ে দিলাম। কিন্তু কোম্পানি যেদিন টাকা দিল সেদিন কি কোম্পানি বেনিফিট নিয়েছিল? বেনিফিট কবে নেবে? ফিউচারে নেবে। তাহলে এটা কি ছিল? অ্যাসেট ছিল। ঠিক আছে, তাহলে কোম্পানির 5,000 টাকা অ্যাসেট ক্রিয়েট হয়েছিল, কিন্তু কোম্পানি বেনিফিট নিয়েছে তো। তা বেনিফিট যখন কোম্পানি নিয়ে নেবে, আর কি অ্যাসেটের কোনো মূল্য আছে? ভাব ভাব ভাব, ভালো করে ভাব। এটা অ্যাসেট ছিল, কারণ কোম্পানি ফিউচারে বেনিফিট নেবে, কোম্পানি তো বেনিফিট নিয়ে নিয়েছে, তাহলে এইটার কোনো মূল্য আছে? আর লেখার কোনো মূল্য আছে? এটার কোনো মূল্য নেই, সেটা ক্যান্সেল করতে হবে। এবার এটাকে ক্যান্সেল করতে হবে, এটাকেই ধরে ডেবিট করবো, এটাকেই ধরে ডেবিট করবো অ্যাডভান্স ট্রাভেলিং। এটাই হচ্ছে নিয়ম, অ্যাডভান্স ট্রাভেলিং। অ্যাডভান্স ট্রাভেলিং কত? 5,000 টাকা। কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা? এখানে তুই ভালো করে বোঝ, কেন ডেবিট করেছিলি? কারণ তুই 5,000 টাকা অ্যাডভান্স করেছিলি, তার বেনিফিট ফিউচারে, ফিউচারে পাবি। তুই তো বেনিফিট নিয়ে নিয়েছিস। ভাব না, আজকে ধর তোরা পড়ছিস আমার কাছে, তো ধর আজকে ধর এটা ধর মে মাস, কোনো স্টুডেন্ট আমাকে মে মাসের মাইনে অ্যাডভান্স দিয়ে দিয়েছে,
মে মাসের মাইনা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, আমার কাছে অ্যাডভান্স হয়ে গেল, ঠিক আছে, অ্যাডভান্স পেয়েছে। এইবার মে মাস যখন পড়িয়ে দেবো তাহলে কি আর অ্যাডভান্স থাকবে? আমার কমন সেন্স খাটিয়ে বল, আজকে ধর কোনো স্টুডেন্ট আজকে আমাকে মাইনা অ্যাডভান্স করলো, মে মাসের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিল, তাহলে আমি যখন মে মাস পরেই দেবো আর কি আর অ্যাডভান্স থাকবে? এটাও তো তাই, এটাও তো তাই। কোম্পানি রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, রাজীব যখন কাজটা করে দিয়ে দিচ্ছে আর কোনো অ্যাডভান্স থাকবে? থাকবে না তো, সেটা তোকে দেখাতে হবে, মুখে বললে হবে না, দেখাতে হবে যে স্যার এই অ্যাডভান্সটা আর নেই, ক্যান্সেল হয়ে গেছে, এটা ক্রেডিট করলাম। এন্ট্রিটা দেখেছিস? এই এন্ট্রিটা দেখতে পারলি? ভাবতে হয় যে এন্ট্রিটা তার মানে স্ট্যান্ডার্ড এন্ট্রি ছিল, ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড এন্ট্রি ছিল, তো সুতরাং বুঝতে হবে। তার মানে তোদের একটু ভাবতেও টাইম লেগেছে, 19 আর 20 আমার কাছে পয়েন্টটা ভালো লেগেছে, স্টার মেরে দিলাম, ঠিক আছে। পরীক্ষায় দেওয়া দেওয়ির জন্য না, আবার তোদের বোঝার জন্য বলছি, ভাবতে টাইম লেগেছে মানে তোকে একটু প্র্যাকটিস করতে হবে। 19-20 পয়েন্টটা ভালো লেগেছে এতগুলোর মধ্যে। 21 21 21 দেখ, যদি সত্যি 20টা সত্যি বুঝতে পারিস, যদি 20টা সত্যি সত্যি বুঝতে পারিস তাহলে 21-এরটা অবশ্যই পারবি। 20টা বুঝতে পারলে 21-এরটা পারবি, আর যদি 20টা যদি তুই বুঝতে না পারিস, যদি রাট্টা মারার চেষ্টা করিস তাহলে 21 পারবি না। কি বলেছে এখানে? বলছে 21-এরটা বলেছে কি, রাজীব বিল সাবমিট করেছে। এখন বলি স্যার এটাও তো করেছিল, ধর এটা না করে যদি এটা থাকতো, আগের কেসে কি বলেছিল, রাজীব কোম্পানিতে এত টাকার বিল সাবমিট করেছে। এই কেসে কি হচ্ছে 21-এ, রাজীব কোম্পানিতে কত টাকার বিল সাবমিট করেছে? 5,500 টাকা। তার মানে রাজীব কোম্পানিকে কি বলেছে যে কোম্পানি তুমি তো আমাকে 5,000 টাকা পাঠিয়েছিলে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে আমাকে 5,500 টাকা খরচা করতে হয়েছে, ঠিক আছে। কোম্পানি থেকে আমাকে দিয়েছিল কত টাকা? 5,000 টাকা দিয়েছিল, কিন্তু আমার খরচা করতে হলো 5,500 টাকা। তো কোম্পানিকে যখন আমি, রাজীব যখন এই কথাটা বলবে, কোম্পানি ওকে 500 টাকা কি করবে, ওকে আবার দিয়ে দেবে। কোম্পানি যদি দিয়ে দেয়, কোম্পানির কাছে টাকা আসছে না যাচ্ছে, তাহলে 500 টাকা কি করবে? ক্যাশ ক্রেডিট হয়ে গেল। এক তো বুঝতে পারলি 500 টাকা ক্যাশ ক্রেডিট, বল হ্যাঁ কি না, বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? এইবার বল কোম্পানির খরচ কত হলো, কোম্পানির খরচ কত হলো বল? 5,500 টাকা। খরচ কি হয়? খরচ তো ডেবিট হয়। তাহলে জার্নাল কি হলো, স্যার ট্রাভেলিং এক্সপেন্সেস 5,500 ডেবিট। না লিখলে তুই বুঝতে পারবি না, মুখে মুখে বলে না আটকে যাবে, আটকে যাবে। ভালো করে বুঝে বুঝে করবি, জিনিসটাকে বোঝার চেষ্টা কর, বুঝতে পারছিস তো? বাড়িতে গিয়ে আজকে দেখিস, বুঝতে পারলি, বাড়িতে গিয়ে আজকে দেখিস, যদি অসুবিধা হয় পরের দিন তো আবার আসবি, পরের দিন আমি আবার বুঝিয়ে দেবো পয়েন্টটা, ঠিক আছে, বুঝবি। এবং তুই যখন বাড়িতে দেখবি, মনের মধ্যে কোশ্চেন হবে, তুই পরের দিন আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো সেই জায়গাটা, ঠিক আছে তো? আচ্ছা বল তাহলে কি হলো, জিনিসটা হচ্ছে ধর আজকে ধর কোম্পানি থেকে রাজীবকে 5,000 টাকা অ্যাডভান্স করেছিল, রাজীব গেল 9টায় ঘুরলো, কাজকর্ম করলো, পরে এসে কোম্পানিতে 5,500 টাকার বিল জমা করলো। আচ্ছা স্যার, তাহলে 5,500 টাকার বিল জমা করলো মানে, মানে কি হচ্ছে, বেনিফিট নিয়েছে কত, কোম্পানি 5,500 টাকার বেনিফিট নিয়েছে। বেনিফিট নিয়ে কি বলে, খরচ। খরচটা কি লিখবো স্যার? ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, লেখ ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা স্যার? 5,500 টাকা ডেবিট, 5,500 টাকা। কিন্তু কোম্পানি থেকে তোকে দিয়েছিল কত? 5,000 টাকা। তাহলে বাকি 500 টাকা কত খরচ করেছে? স্যার নিজের পকেট থেকে বের করে খরচা করেছে। তুই মালিককে এই কথাটা বলবি, মালিক তখন কোম্পানির ক্যাশ বাক্স থেকে 500 টাকা বের করে তোকে দিয়ে দেবে। তা মালিক যখন 500 টাকা বের করে দিয়ে দিল, তো কোম্পানির ক্যাশ বাক্সে কি ইম্প্যাক্ট পড়ছে? ক্যাশ বাক্সের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমলে কি হবে স্যার? ক্যাশ তো ক্রেডিট হবে, স্যার ক্যাশ তো ক্রেডিট হবে, টু ক্যাশ লিখে দেবে 500 টাকা। তাহলে বল কোম্পানি থেকে রাজীবকে যে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, সেই অ্যাডভান্স কি আর আছে? অ্যাডভান্স কি করতে হবে স্যার? কাটতে হবে। কাটতে গেলে কি করবো? ক্রেডিট। ভালো পয়েন্ট ছিল, বারবার বলছি এই পয়েন্টটা দেখিস, কিন্তু এই পয়েন্টটা দেখিস। এটা কেন বললাম, তোদের হয়তো বইতে নেই, এটা সিবিএসসি বইতে ছিল, আমাকে এই পয়েন্টটা খুব ভালো লেগেছে, এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, আমি পয়েন্টটা তোলা হয়েছে এখানে, ঠিক আছে তো? তাহলে কি লিখবো এখানে? অ্যাডভান্স ট্রাভেলিং, অ্যাডভান্স ট্রাভেলিং, অ্যাডভান্স ট্রাভেলিং কত হলো? 5,000 টাকা। তাহলে এই পয়েন্টটা বুঝতে পারলি, ধরতে পেরেছিস? পয়েন্টটা বুঝতে পেরেছিস তো? পয়েন্টটা ভালো পয়েন্ট ছিল, আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছিস। তাহলে 21 হলো, তাই তো? 21 নম্বর পয়েন্টটা আমরা কভার আপ করলাম। 22 নম্বর, 22 নম্বরে চলে আসি। 22 নম্বর দেখ, বল বল দেখি কে একজন বল, এই পয়েন্টটা বল, কে বলতে পারি বল দেখি, ভালো করে বল কে বলতে পারি।
এরপর দেখ এই 21 হয়েছে তো, এরপরে কিন্তু খুব একটা ইজি ইজি পয়েন্ট হবে না, একটা পরে লাস্টের দিকে আসছিস তো একটু টাফ টাফ পয়েন্ট আসবে। এবার বল কে বলতে পারবি, বল এই পয়েন্টটা কে বলতে পারবি? অ্যাডভান্স ফর মেশিন 25,000 টাকা বাই চেক টু কিরণ মেশিন। লাইনের মানে কি বুঝতে পারলি? এই লাইনের মানে কি বুঝতে পারছিস? যদি বুঝতে না পারিস বলিস লাইনের মানে বুঝতে পারিস না, আমি এখন লেম্যান ল্যাঙ্গুয়েজে মানে বুঝিয়ে দেবো। শোন কি বল, লাইন পড়ে কি বুঝতে পারলি? লাইন পড়ে কিছু বুঝতে পারছিস বল? চেকের মাধ্যমে 25,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে কিরণ মেশিন। আচ্ছা হ্যাঁ, লাইনের মানে তো এটাই বলছে। ধর খুব গরম পড়েছে, খুব গরম পড়েছে, আমার একটা এসি কিনতে ইচ্ছা করছে, চলে গেলাম গ্রেট ইস্টার্ন, নাম তো শুনেছিস, গ্রেট ইস্টার্নে চলে গেলাম, ঠিক আছে? তো আমার একটা এসি পছন্দ হয়েছে, ব্লু স্টার এসি পছন্দ হয়েছে, আমি বললাম আমার এসিটা লাগবে, বললো এখন তো নেই। আমি বললাম ঠিক আছে তুমি আমার নাম লিখে রাখো। বললো ওরম ভাবে তো নাম লেখা হয় না, তোমাকে অ্যাডভান্স করে যেতে হবে, তোমাকে অ্যাডভান্স করে যেতে হবে, নাহলে অন্য আসলে সঙ্গে অন্য কেউ নিয়ে চলে যাবে। আমি বললাম ঠিক আছে চলো অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছি। গল্প বুঝতে এখানে এটাই বলেছে, এখানে এটাই বলেছে আমি আমি একটা এসি কিনবো তার জন্য আমি অ্যাডভান্স করে দিয়ে গেছি। তাহলে বল এসি কিনবো বলে আমি অ্যাডভান্স করে দিয়েছি, তাহলে আমার কোচিং থেকে কি চলে গেছে? স্যার টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। আরে ব্যাংক বাদ দে, চেক ফেক বাদ দে, ক্যাশ ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে তো? কিন্তু এসি কি আমার হাতে এসছে এখনো? কবে আসবে? পরে আসবে। তার মানে এই যে টাকাটা দিলাম এই টাকার বেনিফিট পেয়েছি না? বেনিফিট পাইনি। কবে পাবো? ফিউচারে পাবো। ফিউচার বেনিফিট বলতে কি বলে? অ্যাসেট বলে। তাহলে ওই পার্টিকুলার অ্যাসেটটা ডেবিট হবে টু ক্যাশ বা ব্যাংক হবে। এটাই তো বলেছে, আমি তো তাই বুঝতে পারলাম, আর কিছু না। আমি তো আর কিছু বুঝতে পারলাম না, এটাই বুঝতে পারলাম যে অ্যাডভান্স ফর মেশিন, অ্যাডভান্স ফর মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। নাকি এখনো ধরতে পারিস কি বলতে চাইছে? তাহলে করে ফেল এটা, বুঝেছিস তো? এনটি বুঝবি। অ্যাডভান্সটা কি লিখবো? হ্যাঁ অ্যাডভান্স ফর মেশিন বললাম, অ্যাডভান্স ফর মেশিন। তাহলে তুই বুঝতে পারলি আজকে, আজকে তুই বুঝতে পারলি আজকে? তাহলে আমি তোকে কিন্তু গল্পটা বললাম, গল্পটা বুঝতে পারলি? আজকে ধর তোর ধর কোনো একটা ফোন কিনবি বলে ঠিক করেছিস, তুই দোকানে গেলি, সবে সবে ফোনটা লঞ্চ করেছে, বলছে দোকানদার বললো যা যা ফোন ছিল সব ফোন সোল্ড আউট হয়ে গেছে। ঠিক আছে, বললো আমার ওই ফোনটা লাগবেই, আমার ওই ফোনটা লাগবেই, বললো না এখন নেই তো, সোল্ড আউট হয়ে গেছে। আমরা কয় পাবো? বলছে কালকেই আসবে। বলছে তাহলে কালকে আসলে পাবো? বলছে তুমি আস্তে আস্তে যখন ওই ফোন শেষ হয়ে গেল। আমরা তাহলে কাজ করো, আমার লাগবে কালকে যখন আসবে সবার ফার্স্ট ফোনটা আমারই লাগবে। বলছে ওরম ভাবে তো দেবো না, তোমার তাহলে তোমাকে ফোনের জন্য বুকিং করে যেতে হবে। আমাদের বুকিং কত করতে হবে? বলছে তুমি কি অ্যাডভান্স করে যাও। গল্প বুঝিস তো? অ্যাডভান্স করে দাও, সেম তো কনসেপ্ট, আর কিছু না, সেম কনসেপ্ট, ঠিক আছে তো? তাহলে তাহলে কি করলাম বল? স্যার আপনার আপনার টাকা চলে গেল, টাকা চলে গেল, টাকা। আচ্ছা কিসের মধ্যে? চেক। কি বলেছে এখানে? চেক। চেক বলেছে, চেক কোথায় ইউজ করে? ব্যাংকে। তাহলে কি হবে? তোর ব্যাংকের ব্যালেন্স কমে, ব্যাংক হয়ে গেল ক্রেডিট, ঠিক আছে? ডেবিট কাকে হবে? ডেবিট তুই টাকাটা অ্যাডভান্স করলি কেন? যে না আমার এই মেশিনটা লাগবে, এই মেশিনটা লাগবে, তাহলে তুই অ্যাডভান্স করলি, কিন্তু মেশিন কি তুই হাতে পেয়েছিস? না স্যার মেশিন পাইনি। তার মানে তুই এর বেনিফিট আজ পাসনি, কবে পাবি? ফিউচারে পাবি। ফিউচার বেনিফিট বলতে কি বলে? অ্যাসেট। তাহলে এখানে অ্যাসেটটার নাম কি হলো? অ্যাডভান্স ফর মেশিন। ভালো করে বুঝিস কিন্তু কেন লিখলাম, পরবর্তী সময় কোশ্চেন গুলো যদি থাকে তুই বলবি কিন্তু এখানে কেন লিখলাম। আমি মেশিন না লিখে লিখলাম কি অ্যাডভান্স ফর মেশিন। আমি কিন্তু কিরণ মেশিনও লিখিনি, কিরণ মেশিনও লিখিনি, আমি লিখলাম অ্যাডভান্স ফর মেশিন। বুঝতে হবে তোকে। অ্যাডভান্স ফর মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 22 লেখ অ্যাডভান্স ফর মেশিন অ্যাকাউন্ট ডেবিট, like advance for machine account debit to bank account, to bank account। তোরা দেখ না প্রত্যেকে ক্লিয়ার তো? ভালো করে বুঝবি কিন্তু, অসুবিধা হলে বারবার আমাকে জিজ্ঞাসা করবি, মানে এইগুলো কঠিন কঠিন পয়েন্ট আছে। কত? 22-এরটা 25,000 টাকা, 22-এরটা 25,000 টাকা। দেখ তাহলে তোরাও নিজেরা ভাব, আজকে ধর কোনো একটা ফোন কিনবি, দোকানে ঠিক করেছিস, তার ফোনের জন্য যদি অ্যাডভান্স করে দিস, তার মানে কি হলো? তাহলে ফোনটা তো তুই হাতে পাসনি, ফোনটা যেদিন হাতে পাবি সেদিন তোর অ্যাসেট হবে। তার মানে তুই টাকাটা অ্যাডভান্স করে দিয়েছিস, তার মানে তার বেনিফিট আজ পাসনি, ফিউচারে পাবি। তা ফিউচারে বেনিফিট বলে তাকে অ্যাসেট বলে, এখানে অ্যাসেটটার নাম অ্যাডভান্স পারমিশন, ঠিক আছে? বোঝা গেল এন্ট্রিটা? এটা হচ্ছে কত? 22 নম্বর। 23 নম্বরটা বলি, দেখি 23 নম্বরটা কি বলেছে। এবার নিশ্চয়ই মেশিনটা আমার হাতে দিয়ে দেবে, মেশিনটা ট্রান্সফার করে দেবে এবার। নাকি না কিছু ট্রান্সফার কথা বলেনি, এখন বলেনি, পরে বলেছে। 23-এরটা কি বলেছে? তুই 5,000 টাকা কি করেছিস? 5,000 টাকাকে দিয়েছিস, বল 5,000 টাকা রমনকে দিই। রমনকে? রমনকে স্যার, রমন ক্রেডিটার্স। তাহলে তো সিম্পল জিনিস, এটা তো পারবি। এটা কি হচ্ছে? টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। ডেবিট কি হবে? রমন অ্যাকাউন্ট ডেবিট, রমন অ্যাকাউন্ট ডেবিট, রমন টু ক্যাশ, লেখ 5,000, এটা সবাই দিয়েছে। রমন টু ক্যাশ 5,000, 5,000, লেখ রমন টু ক্যাশ 5,000, 5,000।
লিখ রামান অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রামান অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত 5,000 5,000, তাহলে 23 হয়ে গেল। আচ্ছা এই পেজে আর জায়গা নেই, 24 নম্বর চলে আসবো। 24 নম্বর চলে 24 নম্বর দেখ কি বলেছে বল দেখি কেউ একজন, এটাও সোজা দিয়েছে, পারবি তো বলতে। বলছে ইস্যু, আচ্ছা ইস্যু মানে মানে ইস্যু মানে কি, ইস্যুড মানে কি, ইস্যুড মানে ইস্যু মানে হ্যাঁ বল। না না এখানে ওখানে এই মানে ওখানে দাঁড়ায়নি, এখানে ইস্যু মানে দেওয়া, এখানে ইস্যু মানে দেওয়া, এখানে ইস্যু করা মানে দেওয়া। ধর ধর কি বললো, ধর আজকে আমার কাছে ধর কেউ একজন টাকা পায়, 10,000 টাকা পায়। এবার আমি আমাকে 10,000 টাকা চেতে আসলাম, না আমার কাছে না ক্যাশ টাকা নেই, তাহলে অনলাইন করা, না অনলাইন টাকা পেমেন্ট করবো না। তখন বললাম আমি তোমাকে একটা চেক ইস্যু করে দিচ্ছি। তাহলে যে টাকা পায় 10,000 টাকা, ওকে আমি একটা কি করলাম, চেক ইস্যু করে দিলাম, চেক কাটলাম, চেক দেওয়া, ঠিক আছে। এখানে ইস্যু মানে দেওয়া, চেক কাটা, যা খুশি বলতে পারিস। তাহলে এখানে ইস্যুড চেক, ঠিক আছে। কাকে দিয়েছি চেকটা ইস্যু করেছি, কাকে বল, পরম। কাকে চেকটা ইস্যু করেছি বল, চেকটা ইস্যু করেছি কাকে, কি নাম লেগেছে বল, চেকটা ইস্যু করেছি কাকে, পরম। পরম একজনের নাম, আর কিছু না, পরম একজনের নাম, পরমকে চেক ইস্যু করেছে। আচ্ছা আমরা চেক কাদের দিই, চেক কাদের দিই, যে আমাকে টাকা পায়। কে টাকা পায় আমার কাছে, ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে লাইবিলিটি, লাইবিলিটি। তা লাইবিলিটি পেমেন্ট করে লাইবিলিটি বাড়বে না কমবে, লাইবিলিটি বল কমবে, লাইবিলিটি কমবে। আর লাইবিলিটি কমাতে গেলে কি হতে, ডেবিট করতে, তাহলে ডেবিট কি হবে, এখানে পরম ডেবিট হয়ে গেল। লেখ পরম ডেবিট, এটা টাফ আছে কিন্তু, হ্যাঁ বুঝতে হবে, এটা বুঝতে হবে। পরম ডেবিট, ঠিক আছে। টাকা পয়সা লিখবি না, হ্যাঁ টাকা পয়সা যতক্ষণ না লিখতে বল তুই লিখবি না টাকা পয়সা। পরম ডেবিট, পরম অ্যাকাউন্ট ডেবিট। পরম অ্যাকাউন্ট ডেবিট কেন হলো, এটা তো ক্লিয়ার, ডেবিট কেন হলো। কিন্তু পরমকে তুই কত টাকা দিয়েছিস, কি লেখা ছিল, 39 লেখা ছিল। স্যার 39 এখানে লিখি, আমি লিখি, তোরা লিখিস না। 39 লিখছি না, 39 লিখছি, তোরা লিখিস না। 39 লিখলাম। কি বলেছে এবার, বলছে এখানে একটা খুব ভাইটাল ওয়ার্ড বলেছে, খুব ভাইটাল ওয়ার্ড, ইন ফুল সেটেলমেন্ট। ইন সেটেলমেন্ট, ইন সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে বুঝিস তো। ধর আজকে ধর আমার কাছে কেউ ধর 5,000 টাকা পায়, আমার কাছে ধর কেউ 5,000 টাকা পায়, বুঝতে পারলি তো, আমাকে কেউ 5,000 টাকা পায়। এবার আমি তাকে কত টাকা দিলাম জানিস তো, ধর ওকে আমি 4,900 টাকা দিলাম। ঠিক আছে, আমার কাছে কেউ 5,000 টাকা পায়, ওকে 4,900 টাকা দিলাম। আমি বললাম তুমি এখানেই সেটেল করে দাও। তার মানে কি, তার মানে কি আমার কাছে কেউ 5,000 টাকা পায়, ওকে আমি 4,900 টাকা দিলাম, বলে তুই সেটেল কর। তার মানে কি বাকি যে 100 টাকা ওকে আমি দিলাম না, এটাকে বলে সেটেলমেন্ট। বুঝেছিস নাকি বুঝিস নি, তোরা তো দেখেছিস অনেক দোকানে, তোরা যাস, অনেক দোকানে যাস দেখবি বাকিতে কেনা বেচা হলে, অনেক মুদিখানা দোকানে হয়, ধর তোর নামে বিল হলো, ধর সাপোজ 5,000 টাকা, সাপোজ 5,000 টাকা বিল হলো, তুই প্রতিদিন আস্তে আস্তে অল্প 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 করে দিচ্ছিস, দিতে 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 দেখা গেল কি তুই 5,000 টাকার মধ্যে তুই না 4,900 টাকা দিয়ে দিবি, পুরো 4,900 টাকা শোধ হয়ে গেল। এবার তুই ওই দোকানদারকে বললি, মুদির দোকানের মালিকটাকে বললি তুমি আমার খাতাটাকে না বন্ধ করে দাও। বন্ধ মানে বুঝতে পারলি তো, বলছি খাতাটাকে এখানে ক্লোজ করে দাও, আর না, আর দরকার নেই, খাতাটাকে আর টানার দরকার নেই। তার মানে বলি তাহলে 100 টাকা, বলি 100 টাকা তুমি ছেড়ে দাও, এটাকে বলে সেটেলমেন্ট, এটাকে বলা হয় সেটেলমেন্ট, বুঝতে পারলি তো। আমরা এইগুলো দেখি কোথায় বলতো, এইগুলো আমরা দেখি সোনার দোকানে খুব দেখি, এগুলো আমরা সোনার দোকানে খুব দেখি, সোনার দোকান দেখি, সোনার দোকান দেখবি অনেকে সোনা কি করে, অনেকে না সোনা বাকিতে কেনে, সোনার দোকানে অনেকে বাকিতে কেনে। ওরা কি করে অল্প 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 করে টাকা দেয়, ঠিক আছে, অল্প অল্প করে টাকা দেয়। ধর সেইদিনকে আমি দেখছিলাম পয়লা বৈশাখে দোকানদারটা ওই মহিলাটার কাছে 20,000 টাকা পেয়েছে, 20,000 টাকা পেয়েছে। ও কি করলো 19,500 টাকা দিল, পয়লা বৈশাখে 19,500 টাকা দিল, বলে আর বাকি 500 টাকা বলে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার দোকানে আমি আসি তো। বললো যা ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। তার মানে 500 টাকা কি করলো, ছেড়ে দিল। এটাকে বলে ফুল সেটেলমেন্ট, বুঝতে পারলি। ফুল সেটেলমেন্ট জিনিসটা কি, যে বাকি যে এখানে শর্ট করছে না, 40 পেত 39 দিল বাকি, বলছে কি সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে কিন্তু পরে কিন্তু পরম আর টাকা চাবে না, পরম কিন্তু আর পরে টাকা চাবে, সেটেলমেন্ট যখনই কথা লিখে দিল পরে আর টাকা চাইতে যেতেই পারবে না, পরম সেটেলমেন্ট হয়ে গেছে। স্যার যদি সেটেলমেন্ট লেখা না থাকতো তাহলে পরম পরে আবার 1,000 টাকা চাবে। কি বললাম বুঝতে পারলি, কথাগুলো কিন্তু ধরতে হবে, তাহলে বুঝতে পারলি গল্পটা। এগুলো কিন্তু রিয়াল লাইফ আমরা খুব দেখি, কিন্তু রিয়াল লাইফ আমরা খুব দেখি এগুলো। এটা ক্যাশ ডিসকাউন্টের মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ এটা ক্যাশ ডিসকাউন্ট। ও একটা জিজ্ঞাসা করলো স্যার এটা কোন ডিসকাউন্ট, আমরা কি ডিসকাউন্ট কত রকমের হয়, একটা ট্রেড আর একটা ক্যাশ। ক্যাশ ডিসকাউন্ট কখন বলে, ক্যাশ ডিসকাউন্ট কাকে বলে, পেমেন্টের সময় যে ডিসকাউন্ট দেওয়া হয়, পেমেন্টের সময়, মনে পড়ছে ক্যাশ ডিসকাউন্ট কাকে বলে। আজকে ধর তুই কোনো দোকান থেকে কিছু একটা জিনিস কিনলি, দোকানদার তোকে একটা অফার দিল, বললো তুমি যদি আজকের মধ্যে টাকা দিয়ে দাও তোমাকে আমি আরো ছাড় দেবো, এটাকে ক্যাশ ডিসকাউন্ট বলে। তাহলে বিক্রি তো হয়ে গেছিল, বিক্রি বাট্টা তো হয়ে গেছিল, বিক্রি হয়ে যাওয়ার পরে তোকে ডিসকাউন্ট দিল, পরে আবার তোকে ডিসকাউন্ট দিল, কত টাকা ডিসকাউন্ট দিল, হ্যাঁ এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। জিজ্ঞেস করেছে এটা ক্যাশ ডিসকাউন্ট, হ্যাঁ এটা ক্যাশ ডিসকাউন্ট, এটা ক্যাশ ডিসকাউন্ট। এবার দেখ এন্ট্রিটা বল, তাহলে বল কত টাকা দিলাম আমি ওকে, বল
পরমকে কত দিলাম স্যার? আপনি পরমকে 39,000 টাকা দিলেন। স্যার টাকা দিলেন মানে আপনার ঘর থেকে তো টাকা চলে গেল, টাকা চলে গেল, টাকা চলে গেল মানে কি ক্যাশ ক্রেডিট, হ্যাঁ কি না? স্যার ক্যাশ ক্রেডিট বল। ক্যাশ কত টাকা? টাকা দিয়েছি কত? 40 দিয়েছি না 39 দিয়েছি বল? 39 দিয়েছি। এটা তুই 39,000 লিখতে পারিস, তুই লিখতে পারিস। তাহলে বল পরম আমার কাছে পেতো কত? স্যার পরম তো আপনার কাছে 40 পেতো, পরম আপনার কাছে 40 পেতো। আপনি পরমকে কত দিলেন? আমি পরমকে কত দিয়েছি বল? 39 দিয়েছি। তাহলে পরম কত টাকা পায় এখনো? এখন তো 1000 টাকা পায়। পরম বললো যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। পরম বললো আমি তোমাকে 1000 টাকা দিতে হবে, যাও যাও তোমার 1000 টাকা দিতে হবে, তোমাকে ছেড়ে দিলাম। তাহলে বল আজকে আমার কাছে এটা ভালো না খারাপ? আজকে আমি কারোর আমার কাছে কেউ 40 পায়, আমি তাকে 39 দিলাম, ও বললো যাও 1000 টাকা তোমাকে দিতে হবে না, ছেড়ে দিল। তাহলে বল এটা আমাকে ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই বলবো আনন্দ করলাম, আমার ভালো তো। আমাকে 1000 টাকা দিতে হলো না, তাহলে 1000 টাকা দিতে হলো না, এটা আমার কাছে ইনকাম, তাই না? এখানে লিখবো কেইটে লিখবো 1000 টাকা, কেইটে লিখবো 1000 টাকা, তাই তো? তাহলে বল আমি নাম বলছি আমার কাছে পরম 40,000 টাকা পায়, আমি ওকে 39,000 টাকা দিলাম, ও বলে যাও তোমাকে আর 1000 টাকা দিতে হলো না, 1000 টাকা দিতে হবে না। তার মানে তাহলে আমি 1000 টাকা দিচ্ছি নাকি 1000 টাকা নিচ্ছি? মানে এখানে দেখ, পরম আমাকে 40,000 টাকা পেতো, পরমকে আমি 39,000 টাকা দিয়ে দিলাম, তাহলে পরম আমাকে 1000 টাকা ছেড়ে দিল। ছেড়ে দেওয়াকে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। ছেড়ে দেওয়াকে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। এখানে আমি ডিসকাউন্ট দিলাম না নিলাম? আমি এখানে দিলাম না নিলাম বল? নিলাম। আর নেওয়াকে ইংরেজি কি বলে? রিসিভ। নেওয়াকে ইংরেজি বলে রিসিভ। তাই এখানে লিখবো কি? টু ডিসকাউন্ট রিসিভ। এগুলো বলেছিলাম জানিস? জার্নাল করাইনি বাট বলেছিলাম জানিস এগুলো? থিওরি পড়ার সময় বলেছিলাম এগুলো। ডিসকাউন্ট দিতেও পারি নিতেও পারি, দিলে অ্যালাউ, নিলে রিসিভ, ঠিক আছে তো? তাহলে কত হলো এটা? তাহলে এটা তখন বলেছিলাম লিখতে বারণ করেছিলাম, মনে পড়ে? তাহলে এখানে কত টাকা লেখা উচিত বল? এখানে কত টাকা লেখা উচিত বলতে পারবি? এখানে কত টাকা? হ্যাঁ বল। 40,000 টাকা। এটা পুরো টুকেছিস? ওখানে খুব ভালো এন্ট্রি ছিল এটা। আমি জানি না তোকে হোমওয়ার্ক দিয়েছিলাম এই পয়েন্ট ছিল কিনা, ডিসকাউন্টের পয়েন্ট ছিল কিনা, ঠিক আছে? কোনো না কোনো অঙ্কে থাকবে হোমওয়ার্কে, ঠিক আছে? হয়তো আজকে না থাকলে পরের দিনের হোমওয়ার্কে থাকবে, এগুলো থাকবে ডিসকাউন্ট, ঠিক আছে? বুঝতে পারলি পয়েন্টটা? তাহলে আজকের পর ডিসকাউন্টের আইটেম পেলে বুঝতে পারবি তো? তোর পরীক্ষায় যখনই থাকবে না ট্রানজাকশনে, এই ওয়ার্ডটা ভালো করে দেখবি, এই ওয়ার্ডটা না খুব ভালো করে দেখবি, এই কি কথাটা ভালো করে দেখবি, বক্স করে দিলাম, এটা খুব ভালো করে দেখবি সেটেলমেন্ট লেখাটা আছে কিনা, ঠিক আছে? সেটেলমেন্ট লেখা আছে কিনা। তাহলে এই পয়েন্ট বুঝতে পারলি? পুরো টাকা হয়ে গেছে নিশ্চয়ই, পুরো টাকা হয়ে গেছে সবার প্রত্যেকে। এই পয়েন্টটা, পরের পয়েন্টটা খুব ভালো করে বুঝবি, আমি তোদেরকে জিজ্ঞাসা করছি বলবি কিন্তু। 25 নম্বর পয়েন্ট, 25 নম্বর পয়েন্ট দেখ, 25 নম্বর কি বলেছে দেখ, আগে এন্ট্রি পড়। বলছে কি? বলছে রিসিভড চেক। তুই চেক পাচ্ছিস, কত টাকা চেক পাচ্ছিস বল? কত টাকা চেক? 29,500। কার থেকে পাচ্ছিস? সুরেন্দার একজন লোক। তা আমরা কারোর থেকে টাকা পাই, কার থেকে টাকা পাই বল? আমরা কার থেকে টাকা পাই? ডেটার্সের থেকে টাকা পাই। তাহলে এখানে সুরেন্দার কে? ডেটার্স। সুরেন্দার ডেটার্স। তাহলে সুরেন্দার থেকে টাকা পাচ্ছি মানে চেক পাচ্ছি হোক বা টাকা পাচ্ছি যাই হোক, সুরেন্দার থেকে চেক পাচ্ছি। তাহলে সুরেন্দার আমার তো ডেটার্স, তাহলে এখানে ডেটার্স বাড়ছে না কমছে? কমছে। তা ডেটার্সকে কমাতে গেলে কি করব বল? ক্রেডিট। তাহলে ক্রেডিট লিখ সুরেন্দার, এটা তো বলতে পারি বল? এটা তো বলতে পারি ক্রেডিট লিখবো সুরেন্দার। একটু নিচু করে লে, নাকি বুঝতে পারিস? দেখ এরকম লিখলাম টু সুরেন্দার। আমি কার থেকে টাকা পাই? ডেটার্সের থেকে টাকা পাই। তো ডেটার্সের থেকে টাকা পাই, ডেটার্স যখন আমাকে টাকা দিয়ে দেবে, ব্যালেন্স বাড়াবো না কমাবো? স্যার কমাবে। তা ডেটার্সকে কমাতে গেলে তো ক্রেডিট করতে হবে। বেশ এটুকু করলাম, ক্রেডিট করলাম। স্যার সুরেন্দার আপনাকে কি দিয়েছে? সুরেন্দার আমাকে কি দিয়ে ক্যাশ টাকা দিয়েছে নাকি চেক দিয়েছে বল? সুরেন্দার ক্যাশ দিয়েছে না চেক দিয়েছে? না চেক দিয়েছে। চেক দিয়ে ভালো করে পড়ে না পর বলছি রিসিভ চেক। তাহলে সুরেন্দার থেকে কি পেয়েছেন? সুরেন্দার থেকে চেক পেয়েছি, চেক। আর চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। তার মানে ধর সুরেন্দার আমাকে যে চেকটা দিল, সেই চেকটা আমি কোথায় ফেলবো ভাই? ব্যাংকেই ফেলবো। তো ব্যাংকে ফেললে ব্যাংকের ব্যালেন্স কি হয়? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ব্যাংকটাকে কি করা উচিত? ডেবিট করা উচিত। ডেবিট করা যায় কি না? কি ক্রেডিট বলেছিল নাকি? না আচ্ছা যাই হোক, তাহলে আমি চেকটা তো ব্যাংকে ফেলবো, ব্যাংকে ফেললে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ব্যাংকে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। তাহলে এখানে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। টাকা পয়সা পড়ে যাচ্ছে, হ্যাঁ টাকা পয়সা পড়ে যাচ্ছে। এবার দেখি কত টাকা চেক পেয়ে সুরেন্দ্র থেকে? স্যার আপনি সুরেন্দ্র থেকে 29,500 পেয়েছেন, তাহলে ব্যাংকে কত টাকা জমা পড়বে বল? আমি চেক পেয়েছি 29,500 টাকার চেক পেয়েছি, তাহলে এই চেকটাই তো ব্যাংকে ফেলবো, তাহলে ব্যাংকে কত টাকা পড়বে? 29,500 পড়বে। তা ব্যাংকে 29,500 পড়বে। এবার প্রশ্ন হলো সুরেন্দ্রের কাছে কত টাকা পেতাম? দেখবো কোশ্চেনে দেখবো সুরেন্দ্রের কাছে আমি কত টাকা পেতাম, দেখি।
দেখি সুরেন্দ্রের কাছে আমি কত টাকা পেতাম, সুরেন্দ্রের কাছে কত টাকা পেতাম, ধর দেখি, এই দেখ কত টাকা পেতাম সুরেন্দ্রের কাছে বল, 30,000 টাকা পেতাম সুরেন্দ্রের কাছে, 30,000 টাকা পেতাম। তাহলে সুরেন্দ্রের কত লিখবো, দেখ সুরেন্দ্রের স্যার সুরেন্দ্র লিখুন 30,000 টাকা। তাহলে সুরেন্দ্রের কাছ থেকে আপনি 30,000 টাকা পেতেন, সুরেন্দ্র আপনাকে 29,500 টাকা দিল, তাহলে কত টাকা শর্ট পড়লো এখন? এবার তুই ওই সেন্টেন্সে সেটেলমেন্ট বলে কোনো ওয়ার্ড আছে কিনা খুঁজবি, সেটেলমেন্ট বলে কোনো ওয়ার্ড আছে কিনা খোঁজ আগে, সেটেলমেন্ট বলে ওয়ার্ড আছে তারপর কথা বলবো। দেখ সেটেলমেন্ট বলে কোনো ওয়ার্ড আছে? হ্যাঁ স্যার এই তো আছে স্যার, ইন সেটেলমেন্ট। তার মানে সুরেন্দ্র আমার দোকানে আসলো, দোকানে এসে আমি তো ধর সাপোজ ধর পয়লা বৈশাখের দিন সুরেন্দ্র আসলো, ওকে ইনভাইট করা হয়েছিল, ও আসলো কারণ ওকে অনেক টাকা পায়, ওকে ইনভাইট করা হয়েছিল, তো সুরেন্দ্র না তখন একটা 29,500 টাকা চেক লিখে দিল। আমরা 30,000 টাকা পাই, 29,500 টাকা চেক লিখে দিলে বলছে 500 টাকা ছেড়ে দাও। আর ঠিক আছে যা, ঠিক আছে তোকে ছেড়েই দিলাম, তোকে ছেড়েই দিলাম, বল তোকে ছেড়েই দিলাম। আর ছেড়ে দেওয়াকে ইংরেজি কি বলা হয়? ডিসকাউন্ট। তাহলে এখানে ছেড়ে দিলাম, আমি কি আমরা ডিসকাউন্ট দিতেও পারি আবার নিতেও পারি। এখানে আমি ডিসকাউন্ট দিলাম না নিলাম? দিলাম। দেওয়াকে কি বলা হয়? অ্যালাউড। দেওয়াকে অ্যালাউড আর নেওয়াকে রিসিভ। তাহলে এখানে ডিসকাউন্ট দিলাম মানে অ্যালাউড। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড কি বলা? আমাদের কি ইনকাম না খরচ? খরচ। আর খরচ কি হয়? ডেবিট হয়। ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট। এনটি একটু অসুবিধা হবে মাঝে মাঝে না, তো করতে করতে ক্লিয়ারিটি আসবে। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 500 টাকা। যদি এখানে ফুল সেটেলমেন্ট লেখা না থাকতো না তাহলে কিন্তু ডিসকাউন্ট লিখতি না। ডিসকাউন্ট লিখলাম কেন? ফুল সেটেলমেন্ট আছে বলে, মনে রাখবি কিন্তু, ঠিক আছে তো? 29,500, 530,000 ক্লিয়ার হলো? এই পয়েন্টটা, এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে পরের পয়েন্টে চলে যাবো। কত হলো? 25 নম্বর হয়ে গেল, তাই তো? এটা তো পরের পয়েন্ট সরাই দিয়েছে বল, এটা তো 26 সোজা। টেলিফোন বিল 1,000 টাকা, এটা বল করে দে। টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 26 লেখ, 26 লেখ। টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লেখ টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা বলেছে বল? টেলিফোন বিল টু ক্যাশ 1,000 টাকা। সোজা আমি বোঝালাম না, বুঝিস তো? সোজা বলে বোঝালাম না। এবার কি বলে দেখ, এই 25 না, এটা হচ্ছে কত বলতো? 20, 26, এটা 27, বুঝিস তো? এটা 27 হবে। 27 কি বলেছে দেখ, এটা তো সোজা বল, এটা পারবি তো? উইথড্র গুডস, হ্যাঁ আটকে যেতে পারে বলতো? এখানে কি বলছে? এতক্ষণ যতগুলো অঙ্ক করলি কি লেখা ছিল? উইথড্র কি লেখা ছিল বলতে পারবি? উইথড্র কি লেখা ছিল? আগে যতগুলো অঙ্ক করলি উইথড্র ক্যাশ লেখা ছিল, এখানে কি লিখে? উইথড্র গুডস। ভাব, এটা ভাববি কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যবসার কি স্যার, এটা কি কি আছে? এটা ব্যবসার গোডাউন। কি আঁকলাম? ব্যবসার গোডাউন। গোডাউন নাম শুনেছিস তো তোরা? তোরা শুনেছিস তো? যেখানে তারা যে চালের দোকান খুলি, চালের দোকান খুলে যারা চালের ব্যবসা করে তাদের একটা গোডাউন থাকে, যে গোডাউনে প্রচুর চাল লাগছে। গল্প বুঝবি তুই, এনটি বুঝিয়ে যাবি, গল্প বুঝলে এনটি বুঝিয়ে যাবি। গোডাউনে প্রচুর চাল আছে, আচ্ছা স্যার ঠিক আছে, কি বলেছে? উইথড্র গুডস মানে দোকান থেকে চাল বের করছিস। দোকান থেকে উইথড্র মানে কি? বের করা, তোলা। তুই দোকান থেকে কি বের করলি? দোকান কি, সে গোডাউনে কি আছে? স্যার চাল আছে। দোকান থেকে চাল বের করলি, বল দোকান থেকে চাল বের করলে চাল বাড়বে না কমবে? চাল কমবে। আচ্ছা চাল কমবে, চাল মানে কি স্যার? চাল তো গুডস, আর গুডস মানে কি বলেছিলাম? পারচেস, তাই তো? তাহলে দোকান থেকে চাল বের করলে স্যার চাল কমবে। চাল কমবে মানে গুডস কমছে, আর গুডস কমছে মানে পারচেস কমছে। পারচেস কমছে তাহলে পারচেস থেকে কি করা উচিত? ডেবিট না ক্রেডিট করবো বল? ভাব একটু, ভাব একটু ভাব। স্যার পারচেস তো খরচ, স্যার খরচ তো কমছে, খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এইটুকু ক্লিয়ার হলো, পারচেস ক্রেডিট হবে। জার্নালে পারচেস ক্রেডিট হয়ে গেল, সো ডেবিটটা খুঁজতে হবে। এই যে দোকান থেকে চাল বের করলো 5,000 টাকার চাল, স্যার চালটা কি করলো? ঠিক আছে, যে ব্যবসার মালিক ওর বাড়িতে বললো যে ঘরে তো চাল শেষ হয়ে গেছে, ঘরে তো চাল শেষ হয়ে গেছে, 1 বস্তা চাল পাঠাও। তাহলে ওই দোকান থেকে চাল বের করে কোথায় গেল? চালগুলো নিয়ে কোথায় চলে গেল? ঘরে গেল চালটা। তাহলে মালিক এই চালটা কি জন্য চালটা ইউজ করলো? কি নিজের জন্য নাকি বিজনেসের জন্য? নিজের জন্য। নিজের জন্য ইউজ করলে তাকে কি বলা হয়? ড্রয়িং। তাহলে জার্নাল বুঝতে পেরেছিস কি হতে পারে? জার্নাল কি হবে এখানে? পারচেস অ্যাকাউন্ট। মুখস্থ করলে কোনোদিন শিখতে পারবি না এটা। দেখ কত সুন্দর সিম্পল লাগলো না ব্যাপারটা? ইজি হলো ব্যাপারটা, একদম ইজি।
ড্রয়িংস টু পারচেস বল, এনটি বুঝেছিস? এই এনটি কিন্তু খুব পরিশান করে, খুব কমন এনটি কিন্তু এই পয়েন্টটা। আমার কলেজে পরীক্ষা হলো ফার্স্ট সেমিস্টারে, এই পয়েন্ট তুলে ধরে দিয়েছিল, ঠিক আছে? এই পয়েন্ট তুলে দিয়েছিল, বুঝতে হবে কিন্তু। তাহলে বোঝ কেন ড্রয়িংস টু পারচেস হলো। লেখ ড্রয়িংস টু পারচেস কত হলো? 20, 25, 27, 27 নম্বর। 20, 25, 26, 27 কি লিখলাম? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কত টাকা? 5,000 টাকা না? তাহলে এই হচ্ছে ব্যবসার গোডাউন। গোডাউন থেকে তুই চাল বের করলি কেন? ঘরে খাওয়া দাওয়া করবি, তাই জন্য চাল বের করলি। আচ্ছা, আরো অনেক কারণে বের করতে পারিস। এবার দেখ পরের পয়েন্টটা কি বলে, দেখ এটা বলতে পারবি? 20, 25, 28 কি বলছে? গুডস কস্টিং 2,500 টাকা গোডাউন। এবার গোডাউন থেকে তুই কত টাকা চাল বের করলি? স্যার 2,500 টাকার চাল বের করলাম। বল কি হবে পরে? এনটি। তুই গোডাউন থেকে 2,500 টাকা চাল বের করলি, এনটি কি হবে? গোডাউন থেকে চাল বের করলে গোডাউনে চাল বাড়বে না কমবে? চাল কমবে, মানে গুডস কমবে, আর গুডস কমবে মানে পারচেস কমবে। তা পারচেসকে কমাতে গেলে কি করব? ক্রেডিট করবো। ব্যাস, ক্রেডিট বুঝে গেলি। প্রশ্ন হলো স্যার আগেরটাই যে উদাহরণটা ছিল, চাল তো মালিক নিজের জন্য ইউজ করেছিল, এখানে যে 2,500 টাকা চাল বের করলো, মালিক কি নিজের জন্য ইউজ করেছে? দেখি মালিক চাল বের করে কি করে? 2,500 টাকা চাল বের করে বলছে 2,500 টাকা চাল করে গিভেন অ্যাজ স্যাম্পল। মানে স্যার, স্যার মানে এই মানেটা কি? দেখ আজকে আমার ব্যবসার কিছু ভালো ভালো কাস্টমার আছে, কিছু ভালো ভালো কাস্টমার আছে, আমার দোকানে নতুনত্ব চাল এসছে, নতুনত্ব চাল এসছে। এবার চালগুলো কি করব? আমার দোকানে যারা রেপুটেড কাস্টমার তার সবার বাড়িতে 1 কেজি 1 কেজি করে চাল দেবে। কিছু বুঝতে পারলি না? কিছু বুঝলাম নাকি? বুঝতে পারিস, ধরতে পারিস নি? বল, কমন সেন্স খাটা যাচ্ছে, একটু প্র্যাকটিক্যালি ভাব, প্র্যাকটিক্যালি ভাব, এই অঙ্ক থেকে বেরিয়ে যা। আজকে আমার একটা চালের দোকান আছে, নতুন চাল এসছে, নতুন মার্কেটে নতুন চাল এসছে। এবার আমার দোকানে না বেশ কিছু রেপুটেড কাস্টমার আছে, যারা আমার দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে চালই নেয় না, খুব ভালো ভালো কাস্টমার, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এবার আমি কি করলাম? আমি পুরো চাল 1 কেজির একটা চালের প্যাকেট করলাম, এরকম বেশ কিছু অনেকগুলো 1 কেজি চালের প্যাকেট করলাম। এই প্যাকেট গুলো করে সেই যারা যারা ভালো কাস্টমার তাদের বাড়িতে 1 কেজি করে চাল দিলাম। স্যার কেন দেবেন? আপনার তো লস হলো। বল কেন দেবো? কি কারণে দিলাম আমার বাড়িতে চাল? কেন দিলাম? এক তো আমার সম্পর্ক ভালো বজায় রাখার জন্য, আর একটা যে আমি যে নতুন চালটা এসছে চালটা মার্কেটে বিক্রি করার জন্য। ওই চালটা খেয়ে দেখবে, ওর যদি ভালো লাগে ও আমার দোকানে গিয়ে চাল অর্ডার করবে। এই যে আমরা যে পড়াই, আমাকে কিন্তু অনেক পাবলিশার্স থেকে বই দেয়, রবীন্দ্র লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন পাবলিশার্স, আমি কিন্তু সব বই কিনি না, অনেক পাবলিশার্স আমাকে বই দেয়। কেন দেয়? লিখি বইয়ের উপরে লেখা থাকে ফ্রি স্যাম্পেল, লেখা থাকে স্পেসিমেন কপি নট ফর সেল। তো ওরা বইগুলো কেন দেয়? কি মনে হয় বইগুলো কেন দেয়? ওরা বলে স্যার আপনি বইগুলো পড়বেন, বইগুলো যদি পড়ে যদি আপনার ভালো লাগে আপনি কি করবেন? আপনার কাছে যারা পড়ে স্টুডেন্ট ওদেরকে রেফার করবেন এই বইগুলো কিনতে। তাহলে ওদের লাভ কি হবে বইগুলো কিনলে? আরে ওদের তো বিক্রি বাড়বে। তার মানে এটা কিসের কাজ করলো? এক ধরনের বিজ্ঞাপনের কাজ করলো না? এটা হচ্ছে এক ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করলো। বুঝতে পারলি কি বললাম? স্যাম্পল বুঝিস? হোয়াট ইজ স্যাম্পল জিনিসটা কি? নাকি বুঝিস নি স্যাম্পল জিনিসটা কি? এটাকে বলে স্যাম্পল, এটাকে বলে স্যাম্পল, তাই তো? তার মানে দোকান থেকে চাল বের করলাম কেন? এইগুলো আমি ভালো ভালো কাস্টমারকে দেবো। তাহলে এটা আমার কি কাজ করছে? এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপনের কাজ করছে। স্যার বিজ্ঞাপন আমাদের কাছে খরচ। তাহলে জার্নালটা কি দাঁড়ালো? বল জার্নালটা কি দাঁড়ালো? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। বল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। নাকি ধরতে পারিস নি এখনো? বল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। জার্নাল কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কত নম্বর? 27, 28 হবে। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 2,500 টাকা ছিল না এটা? চাল ফাল দিয়ে বুঝতে অসুবিধা হলে নর্মালি বইয়ের উদাহরণটা বই দিয়ে এটা বললাম। দেখবি ধর আমি একটা একটা পাবলিশার্স এর নাম বলছি, ধর তোরা তো নাম শুনি, ধর ছায়া প্রকাশনী, নাম তো শুনেছি ছায়া প্রকাশনী। ওরা তো প্রচুর বই ছাপায়, এবার ওরা বই ছাপিয়ে কি করে? আরে টিচারদের তো জানতে হবে। আজকে ধর অনেক টিচার মার্কেটে পড়াচ্ছে, সব টিচার ওই বইটার নামই জানে না, সাপোজ নামই জানে না। সমস্ত ওরা কি করে? সমস্ত স্কুলে বইগুলো দেবে, ওরা সমস্ত স্কুলে একটা করে কপি দেবে। ওরা সমস্ত কলেজের যদি বই হয় সমস্ত কলেজে একটা করে কপি দেবে, এবং যারা প্রাইভেট পড়ায় তাদেরকেও একটা করে কপি দেবে। যত ওরা একটা একটা করে কপি দেবে দেয়, ওরা প্রচুর এরকম আলাদা করে বই ছাপায়, যেটা স্পেসিমেন কপি, এগুলো বিক্রি হয় না। এইগুলো সমস্ত কোচিংয়ে দেবে। স্যারেদের যদি ভালো লাগে তখন
তখন স্যারেরা কিন্তু স্টুডেন্টদের রেফার করে বলে এই বইটা কেনো, আর রেফার করলেই তো বিক্রি বাড়বে। আজকে রেফার করলে তো বিক্রি বাড়বে। যেমন ধর আজকে ধর বলছি অ্যাকাউন্টেন্সি যে বা কস্ট ট্যাক্সের মার্কেটে ফেমাস বুক কি, বসু নায়কের বই রবীন্দ্র লাইব্রেরি। সবাই রবীন্দ্র লাইব্রেরি সাজেশন করে, কেন? ওই বইটাই ভালো লাগে, ওই বইয়েরই বিক্রি বেশি। এখন ধর মার্কেটে ধর নতুন একটা বই আসলো, অনেক প্রকাশনী, দিশারি প্রকাশনী আছে, ঠিক আছে, তারপর ধর ভট্টাচার্য বাদার্স আছে, তো এরা যদি এই ফ্রি স্যাম্পলে কাজটা করে তাহলে ওদের বিক্রিটা বাড়বে। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে এটা একটা কি কাজ করে, বিক্রি বাড়ানোর একটা পলিসি, বিক্রি বাড়ানোর একটা পলিসি। কি বললাম বোঝা গেল তো? তাহলে এটা কিসের কাজ করে? ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, বিজ্ঞাপনের কাজ করছে। তাহলে বোঝা গেল এটা 20, 25, 3, 28, বুঝতে পারলি? এই পয়েন্টটা কিন্তু কমন পয়েন্ট, এগুলো পয়েন্ট বুঝবি, বাড়িতে যাবি, যদি বুঝতে অসুবিধা হয় পয়েন্ট আউট করে রাখবি, স্টার মেরে রাখবি, পরের দিন আমি আবার বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা, কারণ এগুলো নতুন করছিস, বুঝতে অসুবিধা হতে পারে, অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, পরের ক্লাসে আমি আবার বোঝাবো, কোনো ব্যাপার নেই। তাহলে 20, 25, 3, 28 মানে 29 হবে, তাই তো? 29 কি বলেছে দেখ, বল, এটা বোঝ। গুডস কস্টিং 2,500 টাকা, তুই গোডাউন থেকে আবার 2,500 টাকার গুডস বের করলি, তুই গোডাউন থেকে 2,500 টাকার গুডস বের করলি, তাহলে গুডস বের করলে স্যার গুডস কমছে, গুডস কমছে মানে পারচেস কমছে, আর পারচেস কমছে মানে পারচেসকে কি করবো, ক্রেডিট। তাহলে বুঝতে পারলি, ক্রেডিট হবে। তার মানে তুই একটা জিনিস ধরে ফেলতে পারলি, স্যার গোডাউন থেকে যদি গুডস কমে তাহলে পারচেস ক্রেডিট হবে, এটা তো বুঝতে পারলি। এবার প্রশ্ন হলো, স্যার বুঝতে পারলাম, কিন্তু আপনি দোকান থেকে কেন গুডস বের করলেন, কেন গুডস বের করেছি বল? কি লেখা আছে? ডোনেশন লেখা, ডোনেশন তো কোনো কোনো অঙ্কে না ডোনেশন না লিখে এখানে আরেকটা কথা লেখা থাকতে পারে, চ্যারিটি বলে একটা কথা লিখতে পারে। চ্যারিটি নাম শুনি কোন? চ্যারিটি, চ্যারিটি মানে জানিস চ্যারিটিকে কি বলা হয় বাংলায়? চ্যারিটি মানে জানিস চ্যারিটি কাকে বলে? আরে ডোনেশন মানে চ্যারিটি। চ্যারিটি মানে কি, ধর এই ধর এই কিছু বেশ কিছু আগে হয়েছিল না, এই আইলা হয়েছিল বেশ কয়েক বছর আগে, আইলা আইলা, আরে আইলা একটা ঝড় ছিল, আমফান ঝড় হয়েছিল। তো তখন কি করেছিল লোকে না, অনেক দান করেছিল, দান, ডোনেশন করেছিল। যেখানে যেখানে এরকম অবস্থা পরিস্থিতি হয়েছিল, তোর আমফান হলো বা তোর আইলা হলো, তখন কি করেছিল, অনেকে কি করেছিল ওখানে, চাল দিয়েছিল, ডাল দিয়েছিল, চিড়ে দিয়েছিল, গুড় দিয়েছিল, তাহলে ওরা খাবে কি? চাল, ডাল, আলু, তারপর এরকম বিভিন্ন আইটেম দিয়েছিল, জামা কাপড় দিয়েছিল। তো সাপোজ ধর একটা মুদিখানা দোকানে পাড়ার এক দাদা গিয়ে বললো, বলছে এখানে আমফান হয়েছে, এখানে না বেশ কিছু চিড়ে পাঠাতে হবে। তো মুদিখানা দোকানদারকে বললো, মুদিখানা দোকানদার কি বললো, বললো ঠিক আছে যাও, আমি তোমাকে 1 বস্তা চিড়ে দিয়ে দিলাম, তুমি যাও ওদেরকে দিয়ে দাও, 1 বস্তা চিড়ে দিয়ে। এটাকে কি করলো, এটাকে দান করা, এটাকে বলে পর উপকার। বা ধর পাড়ায় ধর দুর্গাপুজো হচ্ছে, অষ্টমীর দিন পাড়ার অপোজিটে মুদিখানা দোকান আছে, বলছে আজকে মায়ের মায়ের ভোগ রান্না হবে, বলছে তুমি কি দিতে পারবে, বলে ঠিক আছে মায়ের ভোগ রান্না হবে, যাও, আমি আমি 1 বস্তা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো, ঠিক আছে, আর হচ্ছে আমি 10 কেজি মুগ ডাল দিয়ে দেবো। টাকা নেবে না এর জন্য কোনো 1 টাকাও নেবে না। তাহলে এটা কি করলো, পর উপকার, মানে মায়ের মায়ের পুজোতে উৎসর্গ করলো, ঠিক আছে তো? তার মানে কি বললো, চালটা স্যার দোকান থেকেই তো চালটা বেরিয়ে গেল, বুঝতে পারলি? তাহলে এটা কি হলো, এটা এইখানে অ্যাকাউন্টের নাম কি হবে, এই অ্যাকাউন্টের নাম হচ্ছে চ্যারিটি, বুঝতে পারলি? এটাকে বলে চ্যারিটি। জিনিসটা বুঝতে পারলি? গল্পটা বোঝ কি হলো, কেন দিল মুদিখানা দোকানদার, কেন দিল 1 বস্তা চাল, কেন দিল, যে মায়ের পুজো হবে তার জন্য চালটা দিল, ঠিক আছে তো? তো এটাকে বলা হয় চ্যারিটি। আশা করি বুঝতে পারি চ্যারিটি জিনিসটা কি। তাহলে জার্নালটা কি হয় স্যার, চ্যারিটি কি, চ্যারিটিটা খরচ, চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, বুঝতে পারলি? 20, 29 চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এইগুলো কিন্তু বারবার খুব প্রবলেম হবে তাদের, কিন্তু যদি তুই বুঝিস তাহলে কোনো প্রবলেম হবে না, বুঝতে পারলে কোনো প্রবলেম হবে না, মুখস্থ করলেই প্রবলেম এগুলো। চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, কত টাকা? 2,500 টাকা। এই এন্ট্রি গুলোকে আমরা বলি কঠিন এন্ট্রি, বুঝতে পারলি? এই এন্ট্রি গুলোকে বলা হয় কঠিন, ঠিক আছে তো? এইগুলো বোঝার এন্ট্রি কিন্তু, বুঝতে পারলি তো? ওই পারচেস, সেল, রিটার্ন তো সবাই পেরে যায়, ওইগুলো এমন কিছু, এইগুলো হচ্ছে আসলে এন্ট্রি গুলো তোকে করাচ্ছে। তাহলে কত হলো, 20 আর 9, 29 হলো, 30 নম্বর করবো, 30। কি বলেছে 30-এরটা দেখ, এখানে একটা কথা বলছে রিবেট, এখানে একটা কথা বলছে দেখ, রিবেট বলে একটা কথা, রিবেট। আর জানিস আমি তোকে বলছি রিবেট শেখাবো না, তোকে রিবেটটা শেখাতে হবে আজকে, রিবেট শেখাতে হবে। রিবেট কোথায় লিখলাম এই মতো, রিবেট, হ্যাঁ লিখেছি দেখ। রিবেট মানে জানিস, তোর আইডিয়া আছে রিবেট মানে জানিস, রিবেট মানে কি? রিবেট কোথায় লেখা আছে, রিবেট, হ্যাঁ
রিবেট মানে জানিস? রিবেট মানে দেখ লিখেছি, দেখ বোর্ডের দিকে তাকা একটু, দেখ এই রিবেট লেখা আছে, রিবেট। এখানে কি লেখা ছিল? এখানে কি লেখা আছে? ডিসকাউন্ট, তাই তো? আর এখানে কি লেখা আছে? রিবেট। মানে ডিসকাউন্টের মতনই কাজ করে। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে কি শিখেছিলাম? ছাড় দেওয়া, ছাড় দেওয়া, ঠিক আছে তো? রিবেট মানেও ছাড় দেওয়া। ডিসকাউন্ট মানেও ছাড়, রিবেট মানেও ছাড়। দুটো মানেই ছাড়, হ্যাঁ, কিন্তু তার মানে কিছু না কিছু ডিফারেন্স আছে। কিছু না কিছু মানে কিছু না কিছু ডিফারেন্স আছে। কখন ডিসকাউন্ট, দেখ ডিসকাউন্ট মানেও ছাড় দেওয়া, রিবেট মানেও ছাড় দেওয়া। তাহলে স্যার ডিসকাউন্ট কখন ইউজ হয়, রিবেট কখন ইউজ হয়? ডিসকাউন্ট তো পড়েছিস, বল ডিসকাউন্ট ক রকমের ছিল বল, পড়েছিলি তো? দু রকমের ছিল। কি কি ডিসকাউন্ট ছিল বল? একটা একটা ট্রেড আর একটা ক্যাশ ডিসকাউন্ট, ঠিক আছে? ডিসকাউন্ট কখন দেওয়া হয়? ভালো গুডস এর ক্ষেত্রে। ভালো গুডস এর ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয়। এবার পচা গুডস, বুঝছিস? পচা গুডস, পচা খারাপ গুডস এর ক্ষেত্রে রিবেট দেওয়া হয়। ডিসকাউন্ট মানেও ছাড় দেওয়া, রিবেট মানেও ছাড় দেওয়া। তাহলে তোকে যখন ডিসকাউন্ট দেয় ওটা ভালো গুডসে ছাড় দেয়। ভালো গুডস ছাড় দেওয়া হলে তখন ডিসকাউন্ট। কিন্তু পচা গুডস, খারাপ গুডস ছাড় দেওয়া হলে তখন তাকে বলে রিবেট। বুঝতে পারলি? আজকে তুই কোনো শপিং মলে গেলি, কোনো একটা ধর টি শার্ট কিনে আনলি, টি শার্ট কিনে আনলি, ঠিক আছে? টি শার্ট কিনে আনলি, বাড়িতে কিনে এনে দেখলি কি ওখানে দেখিস নি ভালো করে, দেখলি কি ছেঁড়া। বাড়িতে আনলি দেখলি পুরো ছেঁড়া বেরিয়েছে। তো তখন তুই দোকানে নিয়ে গিয়ে বললি এই কথাটা, ঠিক আছে? দোকানদার তোকে কিছু ছাড় দিয়ে দিল, ঠিক আছে? এবার ধর দোকানে ধর অনেক কিছু গুডস আছে যে ওই গুডস আর বিক্রি হচ্ছে না, বিক্রি করতে পারছে না দোকানে গুডস গুলো, ওইগুলো বিক্রি করতে ওই ওই গার্মেন্টস আর বেচতে পারছে না। ও তোকে অনেক কম দামে বেচে দিচ্ছে। ও চাইছে কি মালগুলোকে বের করে দিতে। তাহলে কি অনেক কম দামে, নিশ্চয়ই কিছু ডিফেক্ট আছে বলে বিক্রি করতে পারছে না, কিছু না কিছু ডিফেক্ট আছে বলে বিক্রি করতে পারছে না। তো তখন তোকে বেশ অনেকটা ছাড় দিয়ে এগুলোকে বিক্রি করে দিবে। এটাকে রিবেট বলা হয়। এটাকে রিবেট বলে। তাহলে বুঝতে পারি অনেক অনেক দোকানে দেখিস তো তোরা কত তো অনেক খারাপ গুডস বেরোয়। দেখবি মাঝে মাঝে দেখবি আমরা প্যান্টালুন্সে দেখি কত পার্সেন্ট হিউজ হিউজ ডিসকাউন্ট দিচ্ছে। ওরা কি চাইছে? পুরোনো স্টক গুলো বের করে দিতে চাইছে, কিছু না কিছু ডিফেক্ট আছে ওর মধ্যে। তো ওইগুলোকে বেচতে চাইছে, যেইভাবে ও বেচতে চাইছে তার জন্য বেশ কিছু তোকে ছাড় দেবে। তা ডিসকাউন্ট মানেও ছাড় দেওয়া, আবার রিবেট মানেও ছাড় দেওয়া। ডিসকাউন্ট কোন ছাড়? ভালো গুডস এর ছাড়কে বলে ডিসকাউন্ট, আর খারাপ গুডস এর ছাড়কে বলা হয় রিবেট, ঠিক আছে? তো দেখ এখানে কি বলেছেন, ডিসকাউন্ট বুঝে গেছি। ডিসকাউন্ট নিয়ে আমি আলোচনা করবো তোদের সঙ্গে। ডিসকাউন্ট জানিস, ডিসকাউন্ট ক্লাস করিয়েছি। রিবেট, রিবেটটা কি লিখে দেখি তো? রিবেটটা কি লিখেছে? রিবেট বলছে রিবেট ইজ অলসো রিডাকশন ইন ভ্যালু অফ গুডস সোল্ড। তার মানে কি বলেছে? তুই যে গুডস বিক্রি করবি তার থেকে ভ্যালুটা কমবে, ঠিক আছে? অ্যালাউড বাই সেলার, ঠিক আছে? এটা কে করবে? অ্যালাউড বাই সেলার অফ গুডস, ঠিক আছে? অফ গুডস, বাট ফর রিজন, কিছু না কিছু রিজন থাকবে। আজকে আজকে ধর আমি ধর একজন সেলার, ঠিক আছে? আমি গুডস এর মার্কেটে যা দাম তার চেয়ে অনেক কম দাম নিচ্ছি। কেন কম নিচ্ছি? নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। আমার প্রোডাক্ট খারাপ, আমার প্রোডাক্ট গুলো খারাপ, তাই জন্য কম দাম নিতে হচ্ছে, ঠিক আছে তো? ঠিক আছে? বলছে আদার দেন, আদার দেন ফর হুইচ ট্রেড ডিসকাউন্ট এন্ড ক্যাশ ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট ছাড়াও ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট ছাড়াও এক্সট্রা ছাড় দেবে, ওটাকে রিবেট বলছে। ফর এক্সাম্পল রিবেট মে বি অ্যালাউড ফর পুয়ার কোয়ালিটি অফ গুডস, মানে বুঝছিস? পুয়ার কোয়ালিটি অফ গুডস মানে খারাপ গুডস, খারাপ গুডস, ঠিক আছে? গুডস বিং নট অ্যাজ পার স্পেসিফিকেশন, মানে আপ টু দা মার্ক, আপ টু দা মার্ক, আপ টু দা মার্ক মানে যেরকম গুডস এক্সপেকটেশন করছি সেরকম গুডস নেই, অনেক খারাপ গুডস, অনেক খারাপ গুডস, ঠিক আছে তো? আমরা সবজি মার্কেটে এগুলো খুব দেখি, ঠিক আছে? রিবেট দেয়, ওটা বুঝতে পেরেছি। এটা বুঝতে অসুবিধা হলে আবার এখানে রিবেট সম্পর্কে আরো ডিটেলসে লিখেছি, আর একটু লিখেছি, ওই কথাটাই লিখেছি রিবেট জিনিসটা কি, বাট কিছুটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে রিবেট জিনিসটা কি। এবার রিজন, কেন রিবেট দেওয়া হয়? রিবেটটার রিজন গুলো কি কি? পুয়ার কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, ডেভিয়েশন ফ্রম স্পেসিফিকেশন, ঠিক আছে তো? if the goods do not match specific description, তোর যেরকম গুডস সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তার সঙ্গে কোনো ম্যাচিং নেই, কোনো ম্যাচিং নেই, ঠিক আছে তো? ঠিক আছে? স্যাম্পল যা দেওয়া আছে, অর রিকোয়ারমেন্ট প্রোভাইডেড বাই দ্য বায়ার, ঠিক আছে তো? ড্যামেজ, ইফ দ্য গুডস আর স্লাইটলি ড্যামেজ, কিছু না কিছু ড্যামেজ আছে, ঠিক আছে? আমরা প্যান্টালুন্সে কিছু না একটা দেখছিলাম, ওই যে হাফ প্যান্ট, ঠিক আছে? অরিজিনালি প্যান্টের দাম 3000 টাকা, 300 টাকায় বিক্রি করে দিয়েছে। 3000 টাকার প্যান্ট 300 টাকা বিক্রি। অনেক ডিফেক্ট ছিল প্যান্টের মধ্যে, অনেক ডিফেক্ট ছিল। এরকম অনেক অনেক মানে কি ডিফেক্টিভ প্রোডাক্ট থাকে, ডিফেক্টিভ প্রোডাক্ট থাকলে না ওইগুলো অনেক কম দামে বিক্রি হয়ে যায়, অনেক কম দামে বিক্রি, ডিফেক্টিভ প্রোডাক্ট থাকে। তো দেখ কি বলে? ড্যামেজ বলে ইফ দ্য গুডস আর স্লাইটলি ড্যামেজ ডিউরিং ট্রানজিট, ঠিক আছে? রাস্তায় কোনো কারণে স্লাইটলি ড্যামেজ হয়ে গেছে, বাট বায়ার এগ্রি টু কিপ দেম এট আ লোয়ার প্রাইস। দেখ রাস্তায় মাল নষ্ট হয়ে গেছে, যে বায়ার সে বলছে না আমি তো নষ্ট মাল নেবো না, নেবো অনেক কম দাম, দাম কমিয়ে দাও, নেবো, ঠিক আছে তো? তো এইগুলো হচ্ছে রিবেটের
রিবেট ব্যাপারগুলো সম্পর্কে বুঝতে পারছিস। এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মানে অ্যাকাউন্টসে কি করতে হয় বলছে, ফর দ্য সেলার এর কি এন্ট্রি করবে, বায়ার এর কি এন্ট্রি করবে, অর্থাৎ যে কিনবে তার ঘরে কি হবে আর যে বেচবে তার ঘরে কি হবে। তাহলে বল আমি যদি বেচি তাহলে আমি রিবেট নেবো না দেবো? বল বল আমি যদি বেচি আমি রিবেট দেবো, তাহলে রিবেট দিলে কি হয় স্যার, রিবেট অ্যালাউ, ডিসকাউন্টের মতন। আর রিবেট নিলে রিবেট রিসিপ্ট। তাই দেখ এখানে কি লিখেছে, তাই লিখেছে সেলারের ক্ষেত্রে কি হবে, যে বেচে তার কাছে খরচ, ঠিক আছে, আর যে কেনে তার কাছে ইনকাম। ঠিক আছে, রেকর্ডিং সেলস আর পারচেস রেকর্ডিংটা কখন রেকর্ড করা হয়, সেল হোক বা পারচেস হোক, আর রেকর্ডেড এট দ্য ভ্যালু আফটার ডিডাক্টিং দ্য রিবেট। ঠিক আছে, অঙ্ক দেখ, অঙ্ক দেখলে বুঝবে এখানে এখানে ডিফারেন্স দিয়েছি, ট্রেড ডিসকাউন্ট রিবেটের ডিফারেন্সটা কি। ও আচ্ছা, বাংলাতেও লিখে দিয়েছি, এটাই বাংলাতে লিখেছি যারা বাংলায় পড়বে। তো যাই হোক, এবার দেখ এটা বুঝে যাবি কি বলেছে এখানে, বলছে রিবেট 2000 টাকা, রিবেট মানে বুঝতে পারছি রিবেট দিচ্ছে, রিবেট মানে একদম ছাড় দিয়ে 2000 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, কাকে দিচ্ছে ছাড়টা, এই ছাড়টা কাকে দিচ্ছে দেখ, রমনকে দিচ্ছে, মানে রমনকে দেখ, রমনকে আমি গুডস বিক্রি করছি, গুডস বিক্রি করার সময় রমনকে 2000 টাকা ছাড় দিচ্ছে। তাহলে এই যে আমি ছাড়টা দিচ্ছি এটা আমার কাছে কি, এটা আমার কাছে এক ধরনের খরচ, তাহলে খরচটা কি ডেবিট, তাহলে রিবেট হয়ে গেল ডেবিট, তাহলে লেখ জার্নাল লেখ রিবেট অ্যাকাউন্ট ডেবিট, লেখে এন্ট্রি কর 30 নম্বর, 30 না এটা শুধু রিভিউ করবো না অ্যালাউ, আমি বলছি রিবেট অ্যালাউড লিখবি, রিবেট অ্যালাউড লিখবি। রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট লিখবি, রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রমন অ্যাকাউন্ট। লিখবি কি রিবেট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রমন অ্যাকাউন্ট, রিবেট দিচ্ছি, হ্যাঁ রিবেট দিচ্ছি। কত টাকা, 2000 টাকা না, 2000 টাকা রিবেট দিচ্ছি। রিবেট দিলে এই জার্নালটা রিবেট দিলে বুঝতে পারছি, কঠিন জিনিস না। আর লাস্টেরটা কি বলছে, 31 কি বলছে, রিবেট অফ 3000 রিসিপ্ট, রিবেট নিচ্ছিস তুই কপিলের থেকে গুডস কিনছিস, রিবেট নিচ্ছিস, তাহলে রিবেট নিলে কি হবে তোর ইনকাম, তাহলে রিবেটটা কি হবে এখানে রিসিপ্ট, রিবেট রিসিপ্টটা কি হবে কে, আর ডেবিটে কি হবে কপিল। ঠিক আছে, তো তাহলে কপিল অ্যাকাউন্ট ডেবিট টু রিবেট রিসিপ্ট, কপিল অ্যাকাউন্ট ডেবিট টু রিবেট রিসিপ্ট 31 টা। এটা ভয় পাওয়ার কিছু নেই, ওই রিবেটটা পুরো ডিসকাউন্টেরই কাজ করে, ডিসকাউন্ট যেমন করতে সেম এন্ট্রি হবে, ঠিক আছে তো, কিন্তু রিবেট কখন দেওয়া হয় এটা জেনে রাখতে হবে, তোর না এটা পরীক্ষায় এমসিকিউ দিতে পারে, ঘাবড়ে যাবি না, বলবে যে খারাপ গুডস এর ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় এটাকে কি বলা হয়, ডিসকাউন্ট বলা হয় না রিবেট বলা, এরকম বলতে পারে, তো তখন বলতে হবে রিবেট, রিবেট বলা, খারাপ গুডস এর ক্ষেত্রে রিবেট আর ফ্রেশ গুডস এর ক্ষেত্রে ডিসকাউন্ট। তাহলে এখানে কি লিখবো বল, এটা কপিল, লেখ কপিল অ্যাকাউন্ট ডেবিট, লেখ কপিল অ্যাকাউন্ট ডেবিট, লেখ কপিল অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো, টু রিবেট রিসিপ্ট, টু রিবেট রিসিপ্ট, টু রিবেট রিসিপ্ট। কত টাকা ছিল এটা, অ্যামাউন্ট কত ছিল বল, অ্যামাউন্ট 3000 টাকা, শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল, 3000 টাকা। এন্ট্রি শেষ হয়ে গেল, ঠিক আছে, দেখে নে। দেখ এবার সাম নাম্বার কত বলেছে, সাম নাম্বার এটা 14, খুব ভালো ভালো পয়েন্ট দিয়েছে, সাম নাম্বার 14, ও দাগ কাটাকাটির ব্যাপার নেই, দেখ কি বলছে এখানে, সোল্ড গুডস টু কে, সোল্ড গুডস টু কে এন্ড পি, তাহলে গুডস গুলো বিক্রি করছি কাকে কে, গুডস বিক্রি করছি কাকে, কে আর পি কে বিক্রি করছি, তাহলে বল, তাহলে এই যে এখানে এন্ট্রিটা দিয়েছে, এখানে গুডস বিক্রি করছে, এটা কি ক্যাশ সেল নাকি ক্রেডিট সেল, এটা ক্যাশে গুডস বিক্রি করা হচ্ছে নাকি ধারে বিক্রি করা হচ্ছে বল দেখি,
এই অঙ্কটাই বল। এই যে গুডসটা বিক্রি করা হচ্ছে এখানে ক্যাশে বিক্রি করা হচ্ছে নাকি ধারে বিক্রি করা হচ্ছে? ধারে বিক্রি করা হচ্ছে, ধারে। তো যাদেরকে ধারে গুডস বিক্রি তাদেরকে কি বলা হয়? যাদেরকে ধারে গুডস বিক্রি তাদেরকে বলে ডেটার্স, ডেটার্স। তাহলে এখানে ডেটার্স কে কে আছে? এখানে ডেটার্স একটা কে আছে, একটা পি আছে, একটা কে আর একটা পি। তাহলে জার্নাল ভাবি, জার্নালটা ভাব, তোকে জার্নালটা ভাবতে হবে। স্যার আপনি কে কেও বিক্রি করেছেন, পি কেও বিক্রি করেছেন, যাদেরকে ধারে গুডস বিক্রি করে তাদেরকে বলে ডেটার্স। তাহলে এখানে ডেটার্স কে কে আছে? কেও আছে, পিও আছে। তাহলে জার্নাল কি হবে বল? কে বলতে পারি বল? জার্নালটা বল। অনেক হিন্টস দিয়ে দিলাম, জার্নালটা কি হবে বল? জার্নালটা কি হবে? ভাবনা চিন্তা করে ইজি জার্নাল দিয়েছে, ইজি দিয়েছে জার্নালটা। কি দুজন নাম আছে বলে ঘাবড়ে গেছিস নাকি? দুজন নাম আছে বলে? না কি আর কি হচ্ছে আমাদের অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেট হচ্ছে ডেবিট হবে, ডেবিট হবে, টু সেলস হয়ে গেল। এটাই তো হবে, এটাই তো হবে, তাই না? এটাই তো হবে। যাদেরকে ধারে গুডস বিক্রি তাদেরকে বলে ডেটার্স, আর ডেটার্স আমাদের অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে ডেবিট কি হবে? কে হবে ডেবিট, পি হবে ডেবিট, আর টু সেলস। এই যে সোল্ড গুডস, ও না ক্রেডিট মানে কি? ক্রেডিট ওই ধারে গুডস বিক্রি কোথায় লেখা আছে? ধারে গুডস বিক্রি করেছি যখন পার্টির নাম লেখা থাকলে তখন মনে করতে হয় ধারে বিক্রি করেছে। ঠিক আছে, নাম লেখা থাকলে তখন মনে করে ধারে গুডস বিক্রি করেছে। ঠিক আছে, কি বললাম বুঝলি? ধারে কখন জানিস, এটা তো আগে অনেকবার বলেছি। তাহলে লিখ, জার্নালটা লিখবো কি? কে অ্যাকাউন্ট ডেবিট, পি অ্যাকাউন্ট ডেবিট। লিখবো কি? কে অ্যাকাউন্ট ডেবিট, পি অ্যাকাউন্ট ডেবিট, টু সেলস অ্যাকাউন্ট। কে অ্যাকাউন্ট ডেবিট, পি অ্যাকাউন্ট ডেবিট, টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা ছিল স্যার? 9,000 আর 12,000, 9,000 আর 12,000 লিখ। 9,000 আর 12,000 টোটাল কত হলো? 21,000। কোনো ডাউট নেই এখানে, তো বুঝতে পেরেছি এটা কোনো সমস্যা নেই। নেক্সট কি বলে দেখ, নেক্সট নেক্সট বলেছে দেখ। হ্যাঁ, খুব, এই তো প্রথম তো প্রথমেই করেছি বেসিক অ্যাকাউন্টিং টার্মে, মনে পড়ছে এই টার্মটা? এই টার্মটা সম্পর্কে মনে করতে পারছিস? বলতে পারি মনে আছে কারণ? ইনসলভেন্ট মানে কি বলেছিলাম মনে আছে? দেউলিয়া মানে, দেউলিয়া মানে পাতি কথায় ভিখারি হয়ে যাও, ভিখারি। ঠিক আছে, তো দেখ আমার এখানে দুজন কাস্টমার বা দুজন ডেটার ছিল। আমি কে এর কাছে টাকা পাই, আবার পির কাছে টাকা, দুজনের কাছে টাকা পাই, কে কেও টাকা পায়, পি কেও টাকা পায়। এবার পি নিজেকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করে দিই। ইনসলভেন্ট মানে নিজেকে ও ডিক্লেয়ার করে ও ভিখারি হয়ে গেছে। তাহলে যে মানুষ ভিখারি হয়ে গেছে তার কাছে কি কোন টাকা পয়সা পাওয়া যাবে? যে মানুষ নিজেকে ঘোষণা করে দিয়েছে আমি ভিখারি হয়ে গেছি, আমার কাছে কিছু নেই, তাহলে তার কাছ থেকে 1 টাকাও পাওয়া যাবে? 1 টাকাও পাওয়া যাবে না। তাহলে আমি যে পির কাছ থেকে যে 12,000 টাকা পেয়েছি, টাকাটা কি হয়ে গেল? পুরোপুরি চোট হয়ে গেল। চোট মানে বুঝছো, পুরোপুরি টাকাটা মার হয়ে গেল। তাহলে আমাদের অ্যাকাউন্টসে আমি যদি কারোকে টাকা পাই, সেই টাকাটা যদি মার যায় তাকে কি বলে মনে আছে? ব্যাড ডেট, তাকে বলে ব্যাড ডেট। খুব ভাইটাল ওয়ার্ড। আজকে আমি যার কাছে টাকা পাই সেই টাকাটা যদি মার হয়ে যায় তাকে বলে ব্যাড ডেট, তাকে বলে ব্যাড ডেট। ঠিক আছে, বুঝতে পারলি? আজকে আমি ব্যবসা করতে নেমেছি, আমি কোনো একজন লোককে ধারে মাল বিক্রি করেছি, তার কাছ থেকে ধারে মাল বিক্রি করেছি, দেখা গেল ওই লোকটা আর নেই, পৃথিবী থেকে চলে গেছে, মানে পুরো মরে গেছে লোকটা। তাহলে আর কি ওর কাছ থেকে কোনোদিন টাকা পয়সা পেতে পারবো না? তাহলে টাকা পয়সা, টাকাটা কি হয়ে গেল? পুরোপুরি চোট হয়ে গেল, টাকাটা মার হয়ে গেল। আর এটাকে বলে ব্যাড ডেট। কি বললাম বুঝতে পারি তো? এখানে তো মারা যায়নি, তো ওই সহজে ওকে মেরে লাভ নেই, মারা যায়নি। এখানে পি কে ধারে বিক্রি করেছিলাম, 12,000 টাকার মাল ধারে বিক্রি করেছিলাম। তো কোনো কারণবশত ও নিজে এখন ভিখারি হয়ে গেছে, আগে প্রচুর টাকার মালিক ছিল, ঠিক আছে, আজও ভিখারি হয়ে গেছে। তাহলে ওর কাছ থেকে কোনোদিন টাকা পেতে পারবো না। স্যার তার মানে তো আপনার টাকা পুরো চোট হয়ে গেল, মার চলে গেল। হ্যাঁ, টাকা মার হয়ে গেল, টাকা মার হয়ে গেল। টাকা মার হয়ে গেলে তাকে কি বলে? ব্যাড ডেট বলে। টাকা মার হয়ে গেলে ব্যাড ডেট বলে। এই দেখ, এদের আমরা পড়াই কত স্টুডেন্টই তো এদিক ওদিক করে টাকা মেরে দেয়, টাকা মেরে দেয়, তার টাকা চোট হয়ে গেল, কোনোদিন টাকা পাবো না, তো ব্যাড ডেট হয়ে গেল, ওটাকে ব্যাড ডেট বলে। তার মানে টাকা, আজ দেখি অনেকে ব্যবসা করে, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের তো টাকা প্রচুর মার যায়। তো টাকা যদি মার যায় তাকে কি বলে? ব্যাড ডেটই বলে। আজকে তুই কারোকে টাকা পেতেই টাকা যদি কোনো কারণে পাওয়া না যায় তাকে কি বলে? ব্যাড ডেট বলে। তাহলে ব্যাড ডেট, আজকে তো আমি ব্যবসা করছি, আমার কাছে কি ব্যাড ডেট বল? এটা কি আমার কাছে ইনকাম না লস? কি মনে হয়? এটা লস, এটা লস। ব্যাড ডেট তো আমার কাছে লস, আর লস মানে খরচ, খরচ কি হয়? ডেবিট হয়, খরচ তো ডেবিট হয় বল। আরে বল না। লস আমি কি লিখেছিলাম ফর্মুলা? আমরা যে রুল লিখি, রুল কি লিখেছিলাম স্যার? আপনি লিখেছিলেন এক্সপেন্সেস আর অ্যাসেট কি হয়? খরচ মানে ডেবিট, তাই তো? তার মানে কি হবে বল? এখানে ব্যাড ডেটটা কি হওয়া উচিত? জার্নাল বল, জার্নাল বল। দেখ ভাব, কঠিন লাগছে জার্নালটা? দেখ কিছু কঠিন না, কনসেপ্ট বুঝতে হবে।
এই ভদ্রলোক পি, এই যে পির কাছে কত টাকা পায়? স্যার আপনি 12,000 টাকা পান। এবার পি কি হয়ে গেছে? পি হয়ে গেছে ইনসলভেন্ট। পি হয়ে গেছে ইনসলভেন্ট। আচ্ছা স্যার পি ইনসলভেন্ট হয়ে গেছে, তার মানে তো আপনি ওর কাছ থেকে জীবনে কোনোদিন টাকা পাবেন না। আর জীবনে ইনসলভেন্ট মানে ভিখারি। দেখ, যে লোক ভিখারি হয়ে গেছে, ও নিজের লোকের দয়াতে চলছে। লোকে যদি 1 টাকা দেয় তাহলে ও খেতে পারবে, 1 টাকা 2 টাকা দিলে। তাহলে ওর কাছে 12,000 টাকা পাবে, কি করে টাকা পাবো? কোনদিন পাবো? কোনদিন স্যার টাকা পাবেন না। তাহলে আপনার টাকা পুরো চোট হয়ে, টাকা মার হয়ে গেল। তাহলে টাকা মার হয়ে যাওয়া মানে ওটাকে বলে ব্যাড ডেট। টাকা মার হয়ে যাওয়া ওটাকে বলে ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট আমাদের কাছে কি? স্যার ব্যাড ডেট তো লস। ব্যাড ডেট তো লস, মানে লস হয়ে গেল পুরো টাকাটা, পুরো টাকাটা লস হয়ে গেল। লস। লস কি হয়? লস তো ডেবিট হয়। লস তো ডেবিট হয়। তাহলে জার্নাল কি হলো? ডেবিটে কে বসলো? স্যার ব্যাড ডেট হয়ে গেল ডেবিট। ব্যাড ডেট হয়ে গেল ডেবিট। ব্যাড ডেট হয়ে গেল ডেবিট। বুঝতে পারলি? স্টেপ বাই স্টেপ দেখ, আমি খুব সুন্দর করে করে করেছি। ব্যাড ডেট হয়ে গেল ডেবিট, ব্যাড ডেট হয়ে গেল ডেবিট। স্যার ক্রেডিট কি হবে? ক্রেডিট কি হবে? বুঝি ক্রেডিট কি হবে? ব্যাড ডেট। কত টাকা মার গেল বলতো? কেউ বলতো মার কত টাকা গেছে? আমার কি 9, 12 দুটোই মার গেছে, নাকি শুধু 12 মার গেল? বল, শুধু 12 মার গেল। তাহলে এই 12,000 টাকা কার কাছে পেতাম? টাকাটা, এই টাকাটা 12,000 টাকা কার কাছে পেতাম? স্যার পির কাছ থেকে। তাহলে এখানে আর কি পির কাছ থেকে টাকা পাবো? আমি পির কাছ থেকে টাকা পাবো না বলেই তো ব্যাড ডেট লিখলাম। ঠিক আছে? তো তাই এখানে লিখবো কি? টু পি অ্যাকাউন্ট। টু পি অ্যাকাউন্ট। টু পি অ্যাকাউন্ট কত? 12,000 টাকা। বুঝতে পারলি? এখানে তুই ব্যাড ডেট ডেবিট কেন লিখেছিলি জানিস? এদিক টাকা ব্যাড ডেট তুই কেন ডেবিট লিখেছিলি? কেন স্যার? আমি এই 12,000 টাকা পির কাছ থেকে পেতাম, যেহেতু পির কাছ থেকে টাকা পাবো না, তাই আমার দোকানে পিন নাম আর নেই। আমার যে দোকান আছে, দোকানে পিন নাম নেই। পিন নামটাকে আমি কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি? নোট থেকে টাকা পাবো না। তেমনি ধর আজকে আমি কোচিং পড়াচ্ছি, ধর 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 কোচিং, বহু বছর ধরে কোচিং পড়ছে একটা স্টুডেন্ট রাম। ওর কাছ থেকে বহু বছর ধরে টাকা পাই। ওর কাছে 5,000 টাকা বহু বছর ধরে পাই। ওর কাছে টাকা চেয়েই যাচ্ছি, প্রতি বছর টাকা চাই, ওর টাকা দেয় না। পড়াশোনা কবে শেষ হয়ে গেছে, আর টাকা দেয় না। তাহলে এবার কি হচ্ছে? তাহলে আমি ওর নাম আর লিখে রাখবো কেন? আমি ওর নাম বারবার করে প্রতি বছর রামের নাম 5 করে লিখে যাবো। সেটা 10 সাল থেকে, ওই 10 সাল থেকে 5,000 করে লিখেই যেতে পারে। তো ও তো টাকা দেবে না, বুঝে গিয়ে টাকা দেবে না। তাহলে কি করবো? ওর নাম আমার কোচিং সেন্টারে যে খাতা আছে, খাতা থেকে ওর নামটা কেটে দেবো। ঠিক আছে? কোচিং থেকে ওর নাম কেটে দেবো। যখনই কাটবো তখন আমাকে অ্যাকাউন্ট বলবে তুমি রামের নাম কোচিং থেকে কেন কাটলে? আমি বললাম ওর কাছে বহু বছর ধরে টাকা পাই, টাকা চাই আর টাকা দেয় না। ওই থেকে ওর নাম কেটে দাও। যখনই ওর নামটা কাটবো, কাটার জন্য লিখতে হবে কেন কাটলাম, কারণটা হচ্ছে ব্যাড ডেট। কেন কাটলাম কোচিং থেকে ওর নাম? কারণ আমার টাকা মেরে দিয়েছে। ব্যাড ডেট লিখলাম। তাহলে বুঝতে পারলি? যখনই তুমি ব্যাড ডেট লিখবে, কে কে তোমার টাকা মেরে দিল তার নামটা বলতে হবে তো। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আচ্ছা, আশা করি বুঝতে পারলি। খুব ভালো ভালো পয়েন্ট, এগুলো বোঝার পয়েন্ট, এগুলো মুখস্থ করবি না একদম। নেক্সট পয়েন্ট দেখ কি বলেছে স্যার। স্যার এবার বলেছে কে। পি তো হলো, পি তো টাকা মেরে দিয়েছে। এবার কে? আরে কেউ ইনসলভেন্ট হয়ে গেছে। দেখ, প্রথমে পি ছিল, পি তো ইনসলভেন্ট হয়েই গেছিল। পি ইনসলভেন্ট হয়ে গেছিল, ওর কাছ থেকে 1 টাকাও পাওয়া যাবে না। আজকে পি ভিখারি হয়ে গেছে, ওর বাড়ি ঘর বেচে 1 টাকাও নেই। ও একদম এখন ভিক্ষা করছে। এবার এটা কি? কে এর কথাটা কি? দেখ স্যার, কেউ তো ভিখারি হয়ে গেছে, কেউ ইনসলভেন্ট হয়ে গেছে। কিন্তু কে যখন ইনসলভেন্ট হয়ে গেছে, ওর আবার ওখানে বাড়ি ঘর ছিল, ওর গায়ে বাড়ি ঘর আছে, বাড়ি ঘর বেচে কিছু পাওয়া গেছে, বাড়ি ফাড়ি বিক্রি করেছে। কে ইনসলভেন্ট মানে ভিখারি হয়ে গেছে। ভিখারি হয়ে যাওয়ার পর ওর বাড়ি বিক্রি করেছে, ওর যা সম্পত্তি সব বিক্রি করেছে। বিক্রি করে যে সমস্ত টাকা পয়সা পাওয়া গেছে, ওই টাকা দিয়ে ওর কাছে যারা যারা পায় তাদের টাকা মিটিয়ে দিয়েছে। কি বলেছে? কি লিখেছে এখানে? 40 পয়সা। 40 পয়সা মানে 40 পয়সা মানে এই 40 পয়সা মানে কের কাছে যদি কেউ 1 টাকা পায়, ভালো করে শুনবি, কের কাছে যদি কেউ 1 টাকা পায়, ও তাকে 40 পয়সা দিতে পারবে। বুঝতে পারলি কি বললাম? স্যার কেন নেবে? ওর কাছে যদি ধর আজকে আমার কাছে, আমি যদি কের কাছে 1 টাকা পাই, কে আমাকে 40 পয়সা দেবে। স্যার আমি কেন 40 পয়সা নেবে? আপনি তো 1 টাকা পান। আরে ভাই, ও তো টাকা দিতেই পারবে না কিছু। বলছে কারোর যদি টাকা নেওয়ার দরকার হয় টাকা নাও। আমার বাড়ি ঘর বেচে আমি নিজে ভিখারি হয়ে গেছি। আমি যখন ভিখারি হয়ে গেছি তখন আমি আমার বাড়ি ঘরটা বেচলাম লাস্ট সম্বল। বাড়ি ঘর বেচে যা টাকা পাওয়া গেছে সবাইকে পুরো টাকা মেটাতে পারবো না। আমি কি করব? আমার কাছে যদি কেউ 1 টাকা পায়, তাকে আমি 40 পয়সা দেওয়ার মতন ক্ষমতা আছে। আমার কাছে যদি কেউ 10 টাকা পায়, তাকে আমি কত দিতে পারবো? আমি 4 টাকাই দিতে পারবো। আমার কাছে যদি কেউ 100 টাকা পায়, আমি তাকে 40 টাকা দিতে পারবো। ঠিক আছে? বুঝতে কি বলতে চাইছি? আমার কাছে যদি কেউ 1000 টাকা পায়, তাকে কত দিতে পারবো বল? তাকে 400 টাকা দিতে পারবো। আমার কাছে কেউ 10,000 টাকা পায়, তাকে কত দিতে পারবো? 4,000 টাকা দিতে পারবো। বুঝতে পারলি তো? এখন কেউ যদি বলে না না আমি টাকা নেবো না, তার লস। কিছুই পাবে না, না নিলে তো কিছুই পাবে না। আগের কেসে কি ছিল? কের কাছ থেকে 1 টাকাও পাওয়া গেল না। এখানে এটা কি কে ছিল নাকি আগেরটা কে ছিল?
আগেরটা কি ছিল? আগেরটা ছিল পি ছিল। আগের কেসে পি থেকে 1 টাকাও পাওয়া যায়নি, এখানে কে থেকে তবু কিছু পাওয়া যাচ্ছে, তো বল কে এর কাছে কত পেতেন? কে এর কাছে কত পেতাম বল? কে এর কাছে 9,000 টাকা পেতাম। তাহলে কে বলেছে কি আমার কাছে যদি কেউ 1 টাকা পায় তাকে আমি 40 পয়সা দেবো? তাহলে কে এর কাছে 9,000 টাকা পেতাম, কি আমাকে দিচ্ছে কত? 9,000 এর 40 পয়সা করলে কত হয়? 3,600 টাকা। 3,600 টাকা। তাহলে কে এর কাছ থেকে পাচ্ছি কত? 3,600 টাকা। লেখ, কে এর কাছ থেকে পাচ্ছি কত? 3,600 টাকা পাচ্ছি কত? টাকা পেলে টাকা আসছে, ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত? 3,600 টাকা। ক্যাশ ডেবিট কত? 3,600 টাকা। পেলাম কত? 3,600 টাকা পেলাম। বল কে এর কাছ থেকে পাই 9,000 টাকা, তার মধ্যে পেলাম কত বল? 3,600 টাকা। তাহলে কত হচ্ছে? 5,400 টাকা। বল পেলাম না কত টাকা? পেলাম না কত টাকা? তাহলে কোনো পার্টির থেকে টাকা পাওয়া না গেলে তাকে কি বলে? কোনো পার্টির থেকে টাকা পাওয়া না গেলে তাকে কি বলে? আজকে ধর কোনো একজনের কাছে ধর আমি 9,000 টাকা পেতাম, তার মধ্যে 3,600 টাকা সে ভদ্রলোক দিয়ে দিল, দিতে পারলো না 5,400 টাকা। যে টাকাটা পাওয়া না যায় পার্টির থেকে, তাকে কি বলা হয়? ব্যাড ডেট। বললাম না ব্যাড ডেট। ব্যাড ডেট কাকে বলে? ধর কোনো পার্টনার বা কোনো ধর কাস্টমার ইনসলভেন্ট হয়ে গেছে, যে পার্টনার ইনসলভেন্ট হয়ে যায় তার থেকে কিছু পাওয়া যায় না, টাকা পাওয়া না গেলে ওটাকে বলে ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট কত হলো বল? ব্যাড ডেট 5,400 টাকা। ব্যাড ডেট কত হলো? 5,400 টাকা। ব্যাড ডেট খরচা ডেবিট হয়। তাহলে বল এখানে 2, এখানে কার থেকে এই ঘটনাটা কার সঙ্গে হলো? ঘটনাটা কার সঙ্গে হলো? এই ঘটনাটা কার সঙ্গে হলো? কে না পি? কি ছিল নামটা? কে। তাহলে এখানে লিখবো 2K। 2K অ্যাকাউন্ট কত টাকা? ওই কত ছিল বল? 9,000 টাকা। বুঝলি কেন কে লিখলাম? ডেবিট তো বুঝতে পেরেছিস। এখানে কে লিখলাম। কে এর কাছ থেকে কি তুই আর টাকা চেতে পারিস? তুই কি কে এর কাছ থেকে টাকা চাইবি? কে তো তোকে 3,600 টাকা দিয়ে দিল, বাকি টাকা দিতে পারেনি। এখানে কে হয়ে গেল। কটা পয়েন্ট হলো? 3টে পয়েন্ট। লাস্ট পয়েন্ট নাকি? লাস্ট পয়েন্ট। ভালো এন্ট্রি ছিল। লাস্ট পয়েন্ট কি বলছে দেখ, অ্যামাউন্ট অফ রুপিস 3,200 ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট লাস্ট ইয়ার নাও রিকভার। স্যার লাইনের মানে ভালো করে বুঝবি। দেখ শোন, ধর এটা হচ্ছে 2026 সাল, তাই তো? ধর আগের বছর 2025 সাল, ঠিক আছে? 2025 সালে আমার দোকানে একজন কাস্টমার ছিল, ধর দোকানে একটা কাস্টমার ছিল, ধর ডোনা। ওর কাছে 10,000 টাকা পেতাম। ভালো করে বুঝবি, 10,000 টাকা পেতাম। স্যার কবে পেতেন? আগের বছর? না ধর না, ওর কাছে পেতাম 2015 সালে। ওর কাছে ধর 2000, ওকে ধর গুডস বিক্রি করেছি 2015 সালে, টাকা পেতাম 10,000 টাকা। 2015 সালে টাকা পেতাম। 2015 সালে টাকা ছিলাম, দিল না। 16 সালে টাকা ছিলাম, দিল না। 17তে ছিলাম, দিল না। মানে এরকম করে দিচ্ছেই না। তো এরকম করে 15 সাল থেকে আমি আর কতদিন টানবো? ও তো টাকা চাইছি, টাকা দিচ্ছেই না। তখন আমি বাধ্য হয়ে 25 সালে আসলাম। আমি বুঝেই গেলাম যে না, ওর কাছ থেকে টাকা পাবো না। ওর কাছে এত বছর 10 বছর টাকা চাই, টাকা দিচ্ছে না, তাহলে ওর কাছে টাকা পাবো না। তার মানে কি? টাকা আমার পুরো মার হয়ে গেছে। 25 সালে কি করলাম? যে না, আমার টাকা মার হয়ে গেছে, মানে আমার ব্যবসার লস হয়ে গেছে। টাকা মার হয়ে যাবে কি বলা হয়? কি বললাম? ব্যাড ডেট। আর ব্যাড ডেট আমাদের কাছে খরচা ডেবিট। লিখবো কি? ব্যাড ডেট ডেবিট হয়ে গেল। ব্যাড ডেট আমাদের ডেবিট হয়ে গেল। ঠিক আছে? কত টাকা স্যার ডেবিট হলো? 10,000 টাকা ডেবিট হয়ে গেল। কিন্তু এই টাকাটা আপনার কার থেকে মার গেল? এই টাকাটা কার থেকে মার গেল? নাম বলতে হবে, কার টাকা মার গেল? ডোনার টাকা। তাই লিখবো কি? টু ডোনা। যেই তুই ডোনাকে ক্রেডিট করে দিলি না, তাহলে আজকে আমার দোকানে ডোনার কোনো নাম নেই। কেন? ডোনার নেই আমার দোকানে। ডোনা তো আমার দোকানে নেই। ডোনার কাছ থেকে টাকা পেতাম, ও টাকা দিতে পারলো না, আমি ব্যাড ডেট লিখে দিলাম। তাহলে ডোনা আমার কোম্পানি থেকে উধাও হয়ে গেছে, তাই তো? এই জন্য ক্রেডিট করে দিলাম। বুঝলি? ক্রেডিট করে দিলাম, নেই, ডোনা নেই। এইবার পরের বছর 26 সালে, ভালো করে শোন, আগের বছর আমি ওকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছি, কোম্পানির খাতায় ডোনার নাম নেই, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের বছর 26 সালে ডোনা কাছে 10,000 টাকা পেতাম, ও 10,000 টাকা ফেরত দিয়ে গেছে। বুঝতে পারলি কি বললাম? কোনো কারণে শুনেছে, হয়তো বলা হচ্ছে যে ওর কাছে 10 বছর টাকা পেতাম, ও আর টাকা দিচ্ছে না। তখন কি করলো? ওর কাছে খুব খারাপ লেগে, অনেক অন্যান্য জায়গা থেকে শুনেছে, ও তখন পরের বছর আসলো। পরের বছর এসে ওর কাছে 10,000 টাকা পেলাম, সেই 10,000 টাকা এসে ফেরত দিয়ে গেল। বল আমাদের দোকানে টাকা আসলো, টাকা আসলে কি হবে? স্যার ক্যাশ ডেবিট হলো। কত টাকা ডেবিট হলো? ক্যাশ 10,000 টাকা ডেবিট হলো। এখন প্রশ্ন হলো, আমার দোকানে অ্যাকাউন্টেন্ট বসে আছে। তখন অ্যাকাউন্টেন্ট কি বুঝতে পারলো? যে না, ডোনার কাছ থেকে 10,000 টাকা। ভালো করে বুঝবি কিন্তু, খুব বোঝার ব্যাপার আছে।
ডোনার কাছ থেকে, মানে ধর ভালো করে বোঝ, 26 সালে আমার কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টেন্টের কাছে একটা কাগজপত্র এসেছে, যে কাগজপত্রে লেখা আছে যে ডোনার কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেছে। তো অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করলো যে দোকানে ক্যাশ টাকা এসছে, ক্যাশ ডেবিট। এবার টাকাটা এসছে কাতে, ডোনার থেকে। এবার অ্যাকাউন্টেন্ট না 26 সালে না সমস্ত লেজার খুঁজছে, সমস্ত কাগজপত্র উল্টে দেখছে, বলছে এখানে ডোনার তো কোনো নাম নেই। তখন ওই অ্যাকাউন্টেন্ট মালিককে জিজ্ঞাসা করলো যে মালিক, যে ডোনার কাছ থেকে 10,000 টাকা কেন আসলো, আমাদের কোম্পানিতে ডোনার তো কোনো নাম নেই। তখন তো মালিক ওকে বোঝাবে কেন টাকা আসলো। বলে দেখ, 15 সালে ওকে 10,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে, ওকে 10,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে। ওর কাছ থেকে লাস্ট 10 বছর ধরে টাকা চাইছে, ও আর টাকা দিচ্ছে না। তাই বাধ্য হয়ে ওকে কোম্পানি থেকে, ওর খাতা থেকে, কোম্পানির খাতা থেকে ওর নাম ক্যান্সেল করে দিয়েছি। আর যখনই ওর নাম ক্যান্সেল করেছি তখন আমি ব্যাড ডেটের সাহায্য নিয়েছি। কেন ওর নাম ক্যান্সেল করলাম? এইবার ওর বন্ধু বান্ধব সার্কেলে যে শোনা হয়েছে, ওকে ওকে বলেছে যে তুই এই দোকান থেকে 10,000 টাকার মাল ধারে কিনেছিস, 10 বছর ধরে তোকে টাকা টাকা দিচ্ছিস না, ওকে খুব খারাপ লেগেছে, তাই ও টাকাটা এসে ফেরত দিয়ে গেছে। তখন অ্যাকাউন্টেন্ট বলল, ও আচ্ছা, তার মানে ওকে যে ব্যাড ডেট ঘোষণা করা হয়েছিল, ও ওর সেই টাকাটা ফিরিয়ে দিয়েছে। এটাকে বলা হয় ব্যাড ডেট রিকভার। ওর থেকে টাকাটা রিকভার করা হয়েছে। তাই এখানে ডোনা নাম লেখার পরিবর্তে লিখতে হবে ব্যাড ডেট রিকভার। স্যার যদি ডোনা লিখি তাহলে কেটে তো জিরোই দেবে, কেটে তো জিরোই দেবে, কেন ডোনা আর নেই আমার কোম্পানিতে। কি লিখবো? ব্যাড ডেট রিকভার 10,000 টাকা। বুঝতে পারলি কি বললাম? এন্ট্রিটা বুঝতে পারলি কি হলো? এন্ট্রিটা তোকে ক্লিয়ার করতে হবে, এন্ট্রি তোকে ক্লিয়ার করতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাড ডেট রিকভার হলে জার্নাল কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডোনা, ভুল করে লিখবি না, ডোনা নেই আমার কোম্পানিতে, ভালো করে বোঝ। আজকে ধর আমি পড়াচ্ছি, সাপোজ ধর আমি এখন পড়াচ্ছি, তো তোর থেকে ধর মাইনা পেলাম, আমি যখন এন্ট্রি করবো আমি তোর নাম খুঁজেই পাবো না, কারণ তোর নাম এখন এন্ট্রি করা, রেকর্ডই করা হয়। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? রেকর্ড করতে হবে। সেরকমই ডোনার নাম আমার কোম্পানিতে যে রেজিস্টারে ডোনার নামই নেই, তখন অ্যাকাউন্টেন্ট মালিককে জিজ্ঞাসা করবে, স্যার ডোনার থেকে টাকা পেয়েছেন, কি সম্পর্কটা বলুন। বলছে ডোনাকে তো আমি আগেই ওকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম, সেই টাকাটা এবার রিকভার হয়েছে, এটাকে বলে ব্যাড ডেট রিকভার। ঠিক আছে, খুব ভালো করে ভাইটাল বুঝবি। তাহলে এই ছিল তোর এন্ট্রি, তাহলে তোর শেষ হলো এটা। দেখ কোশ্চেনটা কি ছিল, লাস্টের পয়েন্ট এটাই বলে বলে দিলাম। বলছে কি, এখানে বলছে অ্যামাউন্ট 3,200, আচ্ছা 3,200 টাকা, ওখানে টাকাটা 3,200 লিখবো, আমি ভুল করে 10,000 টাকা লিখেছি, না না, এখানে 3,000। হ্যাঁ বল। না, নাম তো দরকার, নাম তো এই এন্ট্রিটা হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভার 3,200, এটা হবে entry টা। ঠিক আছে তো, নাহলে এইগুলো সব মুছে দেয়। জার্নাল কি হবে এখানে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3,200, এখানেও লিখ 3,200 টু ব্যাড ডেট রিকভার, টু ব্যাড ডেট রিকভারি। শেষ।